আচ্ছা, আজকে আমি একটু তাড়াতাড়ি ব্যাখ্যা করে দেবো। আজকেও আমার একটা কাজ পড়ে গেছে, 10টার সময় আমাকে ক্লাস অফ করতেই হবে। হ্যাঁ, 10টা 15 আরে শেষ করতাম, 10টা 20, কিন্তু আজকে 10টা বাড়িতে 5-এ আমাকে শেষ করে দিতেই হবে। আচ্ছা, প্রথমটা দেখো, এ রিসার্চ ইজ, একটি গবেষণা কি, মানে গবেষণা কোনটা গবেষণা। হুম এখানে দেখো চারটা চারটা অপশন আছে। তার মধ্যে দেখো রিসার্চ কেন, যে কোনো কাজ, রিসার্চটাও একটা কাজ। যে কোনো কাজের বিভিন্ন স্টেপ হয়। যেমন দেখা যাচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান করার পূর্বে একটা পূর্বে পরিকল্পনা, পূর্ব প্ল্যান, আর একটা অনুষ্ঠানটা চলছে, আরেকটা হচ্ছে যে পরবর্তী ফলাফল। এইভাবে ধাপ আছে। তো দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল অনুষ্ঠান কোনটা, অনুষ্ঠান কিন্তু সেটা যে দিনে অনুষ্ঠানটা ঘটে। যেমন বিয়ে বাড়ির দিনের অনুষ্ঠানটাই কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠান, তার আগে পরিকল্পনাটা কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠান নয়। তার পরবর্তী ক্ষেত্রে কি ভুল ত্রুটি দেখা গেল সেটাও কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠান নয়। ঠিক সেইভাবে যে কোনো গবেষণা, যে কোনো গবেষণা কেন, যে কোনো কাজ, যেমন টিচিংটাকে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে যে প্রি প্রি টিচিং, প্রি অ্যাক্টিভ স্টেজ, আর একটা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ স্টেজ। হ্যাঁ, অর্থাৎ টিচিংটা, আর একটা হচ্ছে যে পোস্ট পোস্ট অ্যাক্টিভ স্টেজ, পোস্ট অ্যাক্টিভ স্টেজ, অর্থাৎ টিচিং এর পরেরটা। এই তিনটে স্টেপে কেন ভাগ করা হয় না, টিচিংটা ভালো করার জন্য পূর্বের যে পরিকল্পনা সেটা করতে হবে, কিন্তু সেই পরিকল্পনাটা তো টিচিং নয়। হয়েছে? অতএব পোস্ট, মানে প্রি একটা স্টেজ থাকবে, কিন্তু সেই স্টেজটা কিন্তু টিচিং নয়। টিচিং হচ্ছে যে ক্লাসে ঢোকার পর টিচিংটা যে শুরু হলো সেটাই টিচিং। যেমন আজকে এখন আমি ক্লাসটা স্টার্ট করলাম, এটা টিচিং, কিন্তু এর আগে আমাকে অনেক কাজ করতে হয়েছে, সেটা কিন্তু টিচিং নয়। আচ্ছা, এই যে ক্লাসটা চলবে, হ্যাঁ, 2 ঘন্টা ধরে বা 1.5 ঘন্টা ধরে, সেটাই টিচিং। তারপরে আবার আমি একটা রেজাল্ট বের করব যে কোথায় কোথায় ভুল হলো, কি করলে আরো বেটার হতো। যেমন আমি চেষ্টা করেছি আগের দিনের চেয়ে আজকের ক্লাসটা বা টপিকটা আরো বেটার রাখার চেষ্টা করেছি। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলোও কিন্তু প্রয়োজন আছে, কিন্তু তার মানে এগুলো কিন্তু টিচিং নয়। একটা হচ্ছে টিচিংকে ইমপ্রুভ করার জন্য ফলাফলটা দেখা দরকার, টিচিংকে ভালো করার জন্য পূর্ব পরিকল্পনা দরকার, তার মানে কিন্তু এগুলো টিচিং নয়। টিচিং অ্যাকচুয়াল সেটাই, যেটা হচ্ছে যে ক্লাসটা শুরু হবে স্টার্টিং থেকে, যে ডিউরেশন 40 মিনিট কি 1.5 ঘন্টা, সেটাই টিচিং। হয়েছে? ঠিক সেরকম রিসার্চের যে আমরা কাজগুলো পাবো, রিসার্চের জন্য যে আমরা কাজগুলো পাবো, প্রথমে কি পাবো, একটা প্রবলেম দেখতে হবে, একটা প্রবলেম চুজ করতে হবে কোন টপিকের উপরে আমি রিসার্চটা করব। তাহলে প্রবলেমটা চুজ করছি, কিন্তু ওটা কিন্তু রিসার্চ নয়। হয়েছে? তাহলে রিসার্চ কোনটা না, প্রবলেমটা চুজ করার পর যখন কাজে নামছি, গবেষণা করছি, দেখছি, সেটাই হচ্ছে যে রিসার্চ। হয়েছে? এরপরে আসি, রিসার্চ করার পর আবার আমি একটা সিদ্ধান্তে এলাম, একটা থিওরি তৈরি করলাম, ক্রিয়েট করলাম। হ্যাঁ, একটা প্ল্যানিং পেলাম, একটা কোনো প্রিন্সিপাল ক্রিয়েট করলাম, একটা কোনো মেথড ক্রিয়েট করলাম রিসার্চটা হওয়ার পর। তার মানে ওই যে মেথডটা পেলাম, ওই যে প্ল্যানিংটা পেলাম, সেটাও কিন্তু রিসার্চ নয়। হয়েছে? রিসার্চ অ্যাকচুয়াল গবেষণাটা করছি, সেটাই রিসার্চ। যেমন একটা উদাহরণ দিই, করোনার পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার যে স্কুল কলেজ বন্ধ আছে, তার তার জন্য কি প্রভাব পড়েছে, এটা এটা আমার মাথার মধ্যে এলো, যে আমি একবার অবজার্ভ করে দেখব, একবার গবেষণা করে দেখব যে এখনকার পরিস্থিতি কি চলছে। তাহলে এই যে মাথার মধ্যে এলো, এই যে পরিকল্পনাটা, এটা হচ্ছে যে প্রবলেম। এই প্রবলেমের স্টেটমেন্ট হয় যে কি প্রবলেম, যে করোনার জন্য শিক্ষা ব্যবস্থায়, স্কুল কলেজ বন্ধ থাকায় স্টুডেন্টদের উপরে কি প্রভাব পড়েছে। এই পরিকল্পনাটা, এই প্ল্যানটা, এই প্রবলেমটার উপরে বেস করে তো আমি রিসার্চটা করব। তার মানে এই পরিকল্পনাটা প্ল্যান নয়, এই মানে রিসার্চ নয়। পরিকল্পনাটা দরকার রিসার্চের জন্য, এই প্রবলেমটা দরকার রিসার্চের জন্য, কিন্তু এটা রিসার্চ নয়। রিসার্চ কখন না, এই প্রবলেমটা ভাবার পর আমি আজ থেকে ঘুরতে বেরোলাম, স্কুলে স্কুলে গেলাম, কলেজে কলেজে গেলাম, বাড়ি বাড়ি গেলাম, প্রত্যেক স্টুডেন্টের বাড়িতে বাড়িতে গেলাম। হ্যাঁ, দিয়ে বাড়িতে বাড়িতে যে ডাটা কালেক্ট করলাম, হ্যাঁ, অনেক কিছু করলাম। দেখো, এই ডাটা কালেক্ট কিন্তু রিসার্চ নয়। রিসার্চ হচ্ছে যে ডাটা কালেক্ট, হচ্ছে যে রিসার্চের একটা পার্ট। প্রবলেমটা হচ্ছে যে রিসার্চের একটা পার্ট, প্রয়োজন। হ্যাঁ, আবার দেখো, এত সব অবজার্ভ করার পর, 2 মাস ধরে অবজার্ভ করার পর আমি একটা সিদ্ধান্তে এলাম যে করোনার জন্য স্কুল কলেজ বন্ধ থাকার জন্য স্টুডেন্টদের উপরে একটা ব্যাড ইফেক্ট পড়েছে,
হ্যাঁ এটা খুবই মারাত্মকজনক, ভবিষ্যতে শিশুরা শিক্ষিত ভালো হতে পারবে না, এইভাবে একটা সিদ্ধান্তে এলাম, এটাও কিন্তু রিসার্চ নয়। তাহলে রিসার্চ কোনটা না, ওই ডিউরেশনের যে অ্যাক্টিভিটিসটা ওটাই কিন্তু রিসার্চ। রিসার্চের জন্য সে কার্যকারণ যে সম্পর্ক জন্য প্রয়োজন কিছু, সেটাও রিসার্চ নয়। রিসার্চ করছি সেটা অ্যাক্টিভিটিস, সেটাই রিসার্চ। কিন্তু তারপরে যেটা সলভ হয়ে পেলাম, সলভ হলো দিয়ে যে মানে একটা সিদ্ধান্তে এলাম, একটা কনক্লুশন টানলাম, সেটাও কিন্তু রিসার্চ নয়। রিসার্চের এটা ফল বা রিসার্চের একটা করে যেটা পেলাম সেটা একটা কি বলবো, একটা থিওরি বানাতে পারি, একটা প্রবলেম, একটা সলভ, একটা সমাধান করলাম যে এই পরিস্থিতিতে এখন স্কুলকে কলেজকে অনলাইনে করতে হবে, সব স্টুডেন্টকে অনলাইনের আওতায় আনতে হবে, এইভাবে একটা সমস্যার সমাধানে এলাম, এটাও কিন্তু রিসার্চ নয়। রিসার্চ কোনটা, প্রবলেম ঠিক করার পর যখন আমি কাজে নামলাম, অবজার্ভ করতে দেখলাম, পুরো ব্যাপারটাই কিন্তু গবেষণা। গবেষণার এই প্রবলেম সলভিং এগুলো হচ্ছে এক একটা পার্ট। আচ্ছা এরপরে চলে আসি, তাহলে দেখো একটা গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি। দেখো প্রথম অপশনটা হচ্ছে যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির উপরে গুরুত্ব দিচ্ছে, তার মানে কি ওই কাজটা রিসার্চ, কাজটা রিসার্চ হয়েছে। তাহলে দেখো এই গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি, গোলটা কি না, প্রবলেমটা কতটা সলভ করতে পারবো, এই পরিস্থিতিতে স্টুডেন্টদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যায়, সেটা একটা গোল। গোল যে কিভাবে এডুকেশন দিলে স্টুডেন্টদের শিক্ষা হবে, সেটা একটা গোল। ওই গোলকে ডাইরেক্ট মানে গোল উপরে ভিত্তি করে এম করে আমার কাজ, সেটাই হচ্ছে যে রিসার্চ। তাহলে নেক্সট পয়েন্ট পাচ্ছি যে সলভিং দ্য প্রবলেম, মানে প্রবলেমটাকে সলভ করা কিন্তু রিসার্চ নয়, ওটা হচ্ছে যে রিসার্চের একটা পার্ট। তারপরে দেখো অ্যান এফোর্ট অফ ফর্মুলেট নিউ লস, নতুন একটা নিয়ম তৈরি করা, হ্যাঁ নতুন একটা প্রিন্সিপাল তৈরি করা, সেটা তো রিসার্চের লাস্টের অংশ, রিসার্চের একটা ফল, রিসার্চের কাজের পরের যে অংশটা। অতএব ওটা কিন্তু নিয়ম তৈরি করাটা পুরো রিসার্চ নয়। হ্যাঁ প্রবলেম সমস্যা সমাধান করাটাও কিন্তু পুরো রিসার্চ নয়। হ্যাঁ অতএব এই বি সি হবে না, এটা উত্তর। কাজের যে অ্যাক্টিভিটি, কাজটা হচ্ছে যে রিসার্চ। হ্যাঁ কিন্তু দেখো রিসার্চের জন্য প্রবলেম দরকার হয়, তার মানে প্রবলেমটা কিন্তু রিসার্চ নয়। আমাদের মনে হবে যে প্রবলেমটা রিসার্চ, রিসার্চ করার পর একটা রেজাল্ট বেরায়, একটা কনক্লুশন বেরায়, সেই কনক্লুশনটা কিন্তু রিসার্চ নয়। কনক্লুশনটা সিদ্ধান্ত, সেটা রিসার্চ করার ফল, সেটা কিন্তু রিসার্চ নয়। অতএব প্রবলেম সলভিং সলিউশনটা রিসার্চ নয়। হ্যাঁ ফর্মুলেট ল প্রিন্সিপাল, সেটাও রিসার্চ নয়। অতএব রিসার্চ হচ্ছে যে এ গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটিস। এর দাগেরটা, একের দাগেরটা হলো। দুইয়ের দাগে নেক্সট দেখো, এ গুড পিস অফ রিসার্চ ইজ দ্য প্রোডাক্ট অফ, মানে একটা ভালো রিসার্চের অংশ বা খণ্ড। কি করে বুঝবো যে এটা একটা ভালো রিসার্চ? হ্যাঁ কখন কি দেখে বুঝবো? বলছে যে কালেকটিভ স্কলারশিপ অ্যান্ড ডিগ্রি, মানে কেউ গবেষণা করছে, গবেষণা করার পর যে একটা ডিগ্রি পেলো, পিএইচডি ডিগ্রি পেলো, বা একটা স্কলারশিপ, একটা বৃত্তি বা একটা কিছু টাকা বা মেডেল কিছু একটা পেলো, সেটা দেখে কি বোঝা যাবে যে রিসার্চটা কতটা ভালো? সেটা দেখে বোঝা যাবে না। আমরা কিন্তু সেটা রিলেট করে থাকি যে এ মেডেল পেয়েছে মানে নিশ্চয়ই এই রিসার্চটা ভালো, কিন্তু তার মানে এই নয় যে রিসার্চটা সত্যি করেই ভালো হবে, কিছুটা ওর সঙ্গে লিঙ্ক আছে কিন্তু পুরোপুরি নয়। অতএব ডিগ্রি পাচ্ছে দেখে, পিএইচডি ডিগ্রি আছে মানে, এখন তো পিএইচডি ডিগ্রি তো বাজার থেকে কেনাও যাচ্ছে, গোল্ড মেডেল তো পরিচিত থাকলেও দিয়ে দিচ্ছে। অতএব মেডেল দেখে বা ডিগ্রি দেখে কিন্তু পিএইচডিটা যে ভালো সেটা বোঝা ঠিক নয়, উচিত হবে না। অতএব পিএইচডিটা কি দেখে করব না, এ গুড রিসার্চ লাইব্রেরি অ্যান্ড বুক। কেউ হয়তো অনেক লাইব্রেরি ব্যবহার করছে, ইউজ করছে, অনেক বই পড়ছে, তার মানে কি তার রিসার্চটা ভালো হবে? তার কোনো মানে নেই। তার তার নতুনত্ব, তার নতুন চিন্তা ভাবনা, হ্যাঁ সে কি বলছে হয়তো কপি পেস্ট করে দিতে পারে। অনেক লাইব্রেরি ইউজ করে কেউ গবেষণা করছে, সেখান থেকে কপি পেস্ট করে দিল, তার মানে কি রিসার্চটা ভালো? না। বই, ভালো ভালো বই ব্যবহার করেছে, দিয়ে সেখান থেকে কপি পেস্ট করে দিল, তার মানে কি ভালো? না। বই ব্যবহার করা, লাইব্রেরি ব্যবহার করা একটা ভালো হওয়ার একটা সম্ভাবনা, হেল্প করবে ভালো হওয়ার জন্য রিসার্চকে। তার মানে বই দেখে, লাইব্রেরি ইউজ দেখে কিন্তু রিসার্চটাকে ভালো বলা যাবে না। তাহলে ভালো বলবো কিভাবে না, পেনিট্রেটিং অর্থাৎ সূক্ষ্ম, অ্যানালিটিক্যাল এবং বিশ্লেষণাত্মক, হ্যাঁ মাইন্ড, হ্যাঁ ক্রিয়েটিভ মাইন্ড, মানে নতুন চিন্তা ভাবনা করা, নতুন কিছু বলা, বিশ্লেষণাত্মক কিছু আলোচনা করা। যেমন কোন একটা টপিকের উপরে, এই যে দেখো করোনার পরিস্থিতিতে স্টুডেন্টদের কি অবস্থা আজকে স্কুল কলেজের, সেটার উপরে কেউ এমনি লিখে দিয়েছে,
কিন্তু তা না করে কেউ ডেটা কালেক্ট করেছে, ভালো অ্যানালাইসিস করে করে বেশ বিশ্লেষণ করে করে সুন্দরভাবে সাজিয়ে লিখেছে, তাহলে সেটা ভালো। নিশ্চয়ই এমনি প্লেন ডেটাটা দিয়ে দিয়েছে সেটা ভালো নয়, ডেটাটাকে অ্যানালাইসিস করে করে, হ্যাঁ, একটা অ্যানালিটিক্যাল মাইন্ড থাকতে হবে তার। হুম যে যে এটা করবে, একটা নতুন কিছু সৃষ্টি করার মাইন্ড, ক্রিয়েটিভ মাইন্ড হতে হবে। হ্যাঁ, একটা ইনোভেটিভ মাইন্ড হতে হবে, নতুনত্ব আনার একটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, পেনিট্রেটিং, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। যেমন করোনার জন্য যে প্রভাব, সেটা আমি যদি শুধুমাত্র টিচারদেরকে যে প্রশ্ন করি তাহলে কি উত্তরটা পাওয়া যাবে? কোনো টিচার বলবে স্কুল বন্ধ আছে ভালো হয়েছে, কলেজ বন্ধ আছে ভালো হয়েছে, হাই করে ঘরে আছি। কেউ বা বলছে যে না, স্কুল কলেজ বন্ধ হয়েছে স্টুডেন্টদের অসুবিধা, আমাদের সুবিধা হলেও স্টুডেন্টদের অসুবিধা। অতএব বিভিন্ন জন বিভিন্ন মত বলবে, অতএব শুধুমাত্র একটার উপরে ডিপেন্ড করে এটা করা যাবে না। তাই করতে হবে কি, একদম সূক্ষ্ম চুলচেরা সবাইকে নিতে হবে, গার্জেনেরও মতামত নিতে হবে, স্টুডেন্টেরও মতামত নিতে হবে, প্রতিবেশীরও মতামত নিতে হবে। একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে হবে যে কোথায় কিভাবে কি হচ্ছে, কি পরিস্থিতিতে কি চলছে এখন। হ্যাঁ, স্টুডেন্টদের কোন স্টুডেন্টদের কি পরিস্থিতি, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, অ্যানালিটিক্যাল বিশ্লেষণ করব এরকম মানসিকতা থাকতে হবে। এই ব্যাপারগুলো হচ্ছে যে যদি থাকে, সেটা হচ্ছে যে এ গুড পিস অফ রিসার্চ, একটা রিসার্চের এটা একটা ভালো দিক বা ভালো হবে। আচ্ছা, এ টাচ অফ জিনিয়াস, অর্থাৎ একজন জ্ঞানী ভালো মানুষের স্পর্শে মানে যোগাযোগে থাকলেই কি ভালো হবে রিসার্চ? সেই জ্ঞানী মানুষ, ধরো পাশে বাড়িতে রামবাবু ভালো, সে রামবাবুর কাছে আমি যদি থাকি, তার মানে কি আমার রিসার্চটা ভালো হয়ে যাবে? না, রামবাবু আমাকে কিছু না বলতেও পারেন। আচ্ছা, রামবাবু আমাকে আমার রিসার্চটা রামবাবু নিজে বলে দিতে পারেন, তার মানে কি ওটা আমার রিসার্চ হলো? আমার হলো না, আমার নামে চলে গেল, আমি ডিগ্রি পেয়ে গেলাম। অতএব মানে এখানে বলতে চাইছে একটি রিসার্চ কখন ভালো হবে দেখতে হবে সেই যে রিসার্চ করছে তার মানসিকতা, তার বিশ্লেষণ করা, তার নতুনত্ব, তার নতুন চিন্তা ভাবনা, হ্যাঁ, ক্রিয়েটিভ ইনোভেটিভ মাইন্ড, এগুলো হতে হবে। পেনিট্রেটিং, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, এগুলো হতে হবে। তার বই দেখেও নয়, সে কোথায় বই ব্যবহার করছে সেটা দেখেও নয়, সে কার সাথে কোন ভালো ব্যক্তির সাথে আছে সেটা দেখেও নয়। হ্যাঁ, ওগুলোর উপরে ডিপেন্ড করছে না রিসার্চ ভালো হওয়াটা। আচ্ছা, নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্য কোয়ালিটি অফ রিসার্চ ইজ দ্য জাজড বাই, অর্থাৎ এটাও দেখো কিছুটা ওরকমই খানিকটা। অর্থাৎ এর আগে যে বলে দিয়েছিল, এর দুইয়ের প্রশ্নটা হচ্ছে যে রিসার্চটা ভালো কি করে বুঝবে, আর এটা বলছে যে রিসার্চের কোয়ালিটি কিরূপ। অর্থাৎ ভালো হতে পারে, মধ্যম মানের রিসার্চ হতে পারে, আবার নিম্ন মানের রিসার্চ কোয়ালিটি হতে পারে গবেষণাটা। তো সেই গবেষণাটা কিভাবে বুঝবে যে এর কোয়ালিটিটা ভালো কোয়ালিটির না মধ্যমানের কোয়ালিটি না নিম্নমানের কোয়ালিটি, কিভাবে বুঝবে এটা বলেছে। মানে 2-এর দাগে প্রশ্নে বলেই দিয়েছে যে গুড ভালো কি না বুঝবে, আর 3-এর দাগে প্রশ্নে বলে দিয়েছে যে কোয়ালিটিটা কি রূপ। অর্থাৎ কোয়ালিটিটা কিভাবে জাজ করবে, কোয়ালিটিটা জাজ করার পর অ্যাজ এ রেজাল্ট আসতে পারে গুড, হ্যাঁ, আর মিডিয়াম আর ব্যাড, তিনটা আসতে পারে। আবার শুধু তিনটে টাইপ কেন, বিভিন্ন লেভেলের মাত্রার আসতে পারে, যে কিছুটা ভালো আরো ভালো হতো, মিডিয়াম মানের কিছুটা খারাপ আরো খারাপ, এইভাবে বিভিন্ন মাত্রার আসতে পারে। তো এটা কিভাবে জাজ করবে, দেখো রিলিভেন্স অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চের প্রাসঙ্গিকতা। দেখো গবেষকরা কিন্তু কি করে, এখন যদি কেউ গবেষণা করতে চায় অবশ্যই ডিগ্রি চাই বলে করবে, বা নিজেকে তুলে ধরার জন্য নিজে একটা ভালো জিনিস করলাম এটার জন্যই তো করবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে গবেষক কি চাইবে, যে এখনকার বর্তমান বেশ ভালো টপিক যেন চালু হয়। আবার আরেকটা দেখো, কোনো গবেষক যদি বর্তমানে যেটা ডিমান্ড আছে সেরকম টপিক চুজ করে, মানে যেটা রিলিভ্যান্স অর্থাৎ প্রাসঙ্গিক বর্তমানে প্রয়োজন, হ্যাঁ, সেটার উপরে যদি গবেষণা করে তাহলে তবেই তো মানুষ সেটাকে চাইবে, সেটা চাহিদা থাকবে। অতএব একটা প্রাসঙ্গিক টপিক নিতে হবে, একটা প্রাসঙ্গিক বিষয়ের উপরে, একটা প্রাসঙ্গিক বর্তমানে প্রয়োজন এরূপ বিষয়ের উপরে রিসার্চ করতে হবে, সে রিলেভেন্স হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, তবেই রিসার্চের সেই কোয়ালিটিটা কিন্তু প্রাসঙ্গিকতা দেখেই সেটার কিন্তু কোয়ালিটিটা অনেকটা জাজ করা যাবে। যেমন বলি, এখন কি প্রাসঙ্গিকতা, যে এই যে ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ক্লাস করা, এটা কতটা শিক্ষাতে প্রভাব ফেলেছে, দেখো এটা কিন্তু এখন প্রাসঙ্গিক। কিন্তু এখন যদি কেউ মানে রিসার্চ করে যে গুরুকুল শিক্ষা ব্যবস্থায়, হ্যাঁ, গুরু মহাশয় শিষ্যকে কিভাবে শিক্ষা দিতেন, এটার এখন কোনো প্রাসঙ্গিকতা নেই, কারণ এখন কোথাও গুরুকুল শিক্ষা ব্যবস্থা নেই, হয়েছে, শিষ্যরা গুরুর বাড়িতে যে পড়ছে এটাও হচ্ছে না।
অতএব এই এটার এখন প্রাসঙ্গিকতা নেই। অতএব এই রিসার্চটার কোয়ালিটিটা অটোমেটিক এখন কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ভালো হবে না, ভালো মানের হবে না। অতএব প্রাসঙ্গিকতা, সেই টপিকটা কতটা মানুষের প্রয়োজন, হ্যাঁ, বা কতটা মানুষের এখন হেল্পফুল হবে, বা ভবিষ্যতে হবে, বা বর্তমানে হবে, সেটার উপরে কিন্তু তার কোয়ালিটিটা, তার ভালো দিকটা নির্ভর করছে। নেক্সট দেখো, মেথোডোলজি ফলো ইন কন্ডাক্টিং দ্য রিসার্চ। অর্থাৎ একজন রিসার্চার যখন গবেষণা করছেন, তখন কি মেথড ব্যবহার করছেন, অর্থাৎ ইন্টারভিউ নিচ্ছেন, না অবজার্ভ করছেন, না কোশ্চেনায়ার করছেন, মানে কি মেথড, আরো অনেক ডিজাইন কিভাবে করছেন, এগুলোর উপরে তো ডিপেন্ড করছে না। কারণ ডিজাইন ভালো হোক খারাপ হোক, যদি টপিকটা ভালো না হয়, যদি সে ভালো করে মানুষের প্রয়োজনে, গবেষণা কি জন্য, মানুষের প্রয়োজনে লাগবে, মানুষের কাজে লাগবে, মানুষের জীবনযাপনের সঙ্গে কতটা প্রাসঙ্গিক, সেই দিকটার উপরে রিসার্চটার দামটা হবে। রিসার্চ কোনো ভালো ডিজাইন করে দিলাম, অথচ টপিকটার কোনো গুরুত্ব নেই, টপিকটা ভালো নয়, হবে না। তাই মেথোডোলজিটা কিন্তু দেখে বোঝা যাবে না, মেথোডোলজিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বা মেথোডোলজিটা দেখে কিন্তু কোয়ালিটিটা বোঝা যাবে না। অর্থাৎ মানে আমি বলতে চাইলাম, এমন একটা টপিক নেওয়া হলো যেটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক, কোনো দরকার নেই, কিছু তার মানে নেই, কিছু নেই, কিন্তু ভালো ভালো ডিজাইন ব্যবহার করলাম, ভালো ভালো মেথড ইউজ করলাম, তার মানে কি ভালো হবে, হবে না। অর্থাৎ মেথোডোলজি দেখে কিন্তু জাজ করা যাবে না। ডেপথ অফ দ্য রিসার্চ, রিসার্চের কতটা গভীরে গেছে, ওই একই ব্যাপার, রিসার্চের কতটা গভীরে গেছে, সে টপিকটা যদি খারাপ হয়, তাহলে রিসার্চের যতই গভীরে যাক না কেন, যতই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করুক না কেন, তখন কিন্তু আর ভালো হবে না। মানে প্রাসঙ্গিক যদি না হয়, তাহলে বাদ চলে যাবে। অতএব গভীরে যাওয়াটার উপরে কিন্তু কোয়ালিটিটা নির্ভর করছে না। কেউ কিন্তু উপর উপর বলেও ভালো প্রাসঙ্গিক বিষয়ের উপরেও কিন্তু ভালো রিসার্চ করে দিতে পারে। গভীরে যাওয়াটা দরকার, কিন্তু গভীরে যাওয়াটা কোয়ালিটিটা বলতে পারবে না অতটা। আচ্ছা, এক্সপিরিয়েন্স অফ দ্য রিসার্চার, রিসার্চারের কি অভিজ্ঞতা, কতটা অভিজ্ঞ তিনি। রিসার্চার ধরো বিরাট ভালো অভিজ্ঞ, কিন্তু হতে পারে তার একটা কাজ পূর্বে 10টা কাজ ভালো করেছে, কিন্তু হতে পারে এই কাজটা খারাপ করে দিয়েছে, হতে পারে এই রিসার্চটা ভালো করতে পারেনি। তাহলে রিসার্চারের অভিজ্ঞতা যদি থাকে, তার মানেই যে এই রিসার্চটা ভালো হবে তার কোনো মানে নেই। বাই চান্স কোনো কারণে কিছু ভুল হয়ে গেছে, বা টপিকটা পুরনো চুজ করে ফেলেছে, বা টপিকটা অতটা গুরুত্বপূর্ণ নয়, প্রাসঙ্গিক নয়, অতএব সেক্ষেত্রে কিন্তু তার কোয়ালিটিটা নির্ভর করবে না, তাই তার অভিজ্ঞতার উপরে কোয়ালিটিটা নির্ভর করবে না। এরপর দেখা যাচ্ছে যে আদার্স যে অপশন গুলো, সেগুলো কি একদমই কাজে লাগবে না, কাজে লাগবে, কিন্তু তার মান নগণ্য, সামান্য। এইটা এইটা খুব দরকার। এখানের প্রশ্নগুলো না, মানে অপশন গুলো একটা উত্তর হবে, বাকি 3টে উত্তর হবে না, তার মানে একদম টোটালি হবে না, 0% কোনো কাজে লাগবে না, তা কিন্তু নয়। হ্যাঁ, কিছুটা হলেও কাজে লাগবে। তার মানে কি, তার মানে আমি বলতে চাইছি, তার মানে গুরুত্বটা দেখতে হবে। এখানে দেখতে হবে যে বাকি 3টা অপশন অতটা গুরুত্ব নয়, নগণ্য। রিসার্চার যিনি গবেষক, তার অভিজ্ঞতাটা কিছুটা হলেও প্রভাব ফেলবে, তার মানে তার প্রভাবটার উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো কোয়ালিটিটা কিন্তু নির্ভর করবে না, সেটা নগণ্য, নগণ্য প্রভাব ফেলবে। তিনি যে ডেপথে যাচ্ছেন, সেটাও কিন্তু নগণ্য। তাই দেখতে হবে অপশনগুলোর মধ্যে ভ্যারি করবে, মানে তার যে কম, মানে তুলনা করতে হবে তাদের মধ্যে, একটা কম্পারিজন করতে হবে যে কোনগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। অতএব এখানে প্রাসঙ্গিকতাটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি দেখা যাচ্ছে যে প্রাসঙ্গিকতাটা না দিত, তাহলে অন্য অপশন দিত, তাহলে কিন্তু সেক্ষেত্রে অন্য উত্তর হতে পারত। ঠিক আছে, অতএব এখানে দেখতে হবে প্রাসঙ্গিকতাটা বেশি গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিকতা অনুযায়ী বেশি তার কোয়ালিটি, রিসার্চের গুণগত মান, রিসার্চটা কতটা দরকার, সবকিছু ডিপেন্ড করছে। আচ্ছা, 3 নম্বর চলে গেল। 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নে আসি, হোয়াট ইজ দ্য এম অফ রিসার্চ, মানে রিসার্চের লক্ষ্য কি, রিসার্চ কি লক্ষ্যে রিসার্চ গবেষণাটা করা হচ্ছে। এখানে দেখো, আইডেন্টিফাই মেজর প্রবলেমস নিড টু দা সলভ। হ্যাঁ, মানে অর্থাৎ প্রবলেমটা সলভ করা হচ্ছে যে নিড এবং সলভ। বলছে যে দেখো, রিসার্চের এম কি, রিসার্চের এম, যার কাছ থেকে সাউন্ড আসছে, সাউন্ডটা অফ করে দেন।
যদি সাউন্ড না আসে অসুবিধা নেই, কিন্তু যদি সাউন্ড আসে সাউন্ডটা অফ করে দেন। আচ্ছা, এরপরে দেখো সাউন্ড এলে সাউন্ডটা অফ করে দেন, আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আসি, দেখো এর আগে কিন্তু দেখুন আমি আলোচনা করেছি যে রিসার্চের বা যে কোনো কাজে তিনটে ভাগ আছে, একটা প্রি, একটা সেটা ইন্টারঅ্যাক্টিভ সেই স্টেজটা, আর একটা হচ্ছে যে পোস্ট। হয়েছে? তাহলে পোস্টে পোস্টে কিছু এই যে পরবর্তী ক্ষেত্রে মানে কেউ একজন গবেষণা করছে, সেটা গবেষণাটা যে সলভ করতে হবে, সলভ হবে কিন্তু সলভ করার লক্ষ্যে কিন্তু করছে না। কি লক্ষ্যে করছে না, একটা নতুন কিছু আইডিয়া হবে, নতুন একটা কোনো ঘটনা বেরিয়ে আসবে, হ্যাঁ নতুন কিছু একটা জিনিস পাওয়া যাবে, এটার উপরে কিন্তু মানে এটার জন্য কিন্তু গবেষণাটা করছে। সাউন্ড আসছে, সাউন্ড অফ করে দেন। আচ্ছা, আইডেন্টিফাই মেজর প্রবলেমস নিড টু দ্য সলভড, মানে প্রধান কি সমস্যা কি, তার সমাধান কি, শুধুমাত্র এটুকুনের জন্য কি রিসার্চটা করা হয়, এটুকুনের জন্য করা হয় না। নেক্সট দেখো, সার্চিং ফর দ্য নিউ ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ নতুন কিছু বেরোবে, নতুন কিছু জানতে পারবো, এটাই কিন্তু রিসার্চের প্রধান লক্ষ্য। কিন্তু সলভ হয় কিছু সমাধান, সমস্যার সমাধান হয়, কিন্তু সমস্যার সমাধান কিন্তু প্রধান লক্ষ্য নয়। প্রধান লক্ষ্য হচ্ছে কিছু নতুন আইডিয়া বেরিয়ে আসবে, কিছু নতুন বিষয় বেরিয়ে আসবে। যেমন দেখুন কিছুদিন আগে যখন করোনা হলো, স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, তখন কি দেখা যাচ্ছে, তখন একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। কি প্রবলেম না, প্রবলেম দেখা যাচ্ছে যে ক্লাস কিভাবে হবে, কিভাবে শিক্ষা দেওয়া যাবে, এটা হচ্ছে প্রবলেম। এখন প্রবলেমের সমাধান হয়ে গেছে, কিন্তু প্রবলেমের সমাধান উপরে বেশি ফোকাস হচ্ছে না। কি ফোকাস হচ্ছে, যে নতুন একটা আইটেম বেরিয়ে এলো, যে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস একটা নতুন বিষয় বেরিয়ে এলো, এই নতুন বিষয়, হ্যাঁ নতুন প্রিন্সিপাল, নিয়ম নীতি, এটার উপরে আবার কিছু নিয়ম বেরোবে, যে এভাবে ক্লাস করা চলবে না, ওভাবে করতে হবে, এভাবে করতে হবে, নাহলে কেউ ভুল করতে পারে, হ্যাঁ টাইমে অন্য টাইম বিভিন্ন ভুল ভ্রান্তি করতে পারে, সেগুলোর জন্য আবার কিছু নিয়ম নীতি বেরিয়ে আসবে। তো যাই হোক, এইটা গেল 2 নম্বর বিয়ের দাগের একটা উত্তর, 4 দাগের বিয়ের দাগের একটা উত্তর। আইডেন্টিফাই দ্য এম অফ দ্য রিসার্চ, রিসার্চের লক্ষ্য নির্ধারণ করাই রিসার্চের লক্ষ্য, সেটা হবে না। আইডেন্টিফাইং দ্য ভ্যালুজ দ্যাট নিড টু বি ইনক্লুড ইন দ্য ম্যান, মানে মানুষের যে মূল্য সেটাকে চিহ্নিত করাই কি রিসার্চের লক্ষ্য না। মানুষের মূল্য প্রয়োজন, কিন্তু তা বলে মানুষের মূল্যর জন্য সবসময় করা হয় না। রিসার্চ মানে কি, যে একটা নতুন কিছু আইডিয়া বেরিয়ে আসবে, নতুন কিছু ঘটনা বেরিয়ে আসবে, সেটা। আচ্ছা, 5 নম্বর, রিসার্চ ইজ নট কনসিডার এথিক্যাল ইফ ইট, এথিক্যাল এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এথিক্যাল বিষয়টা এথিক্যাল, এই এথিক্যাল বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এথিক্যাল কিনা কোনো নিয়ম নীতি মেনে কাজটা করা, মানে সেই কাজটা করার জন্য যে নিয়ম নীতি রুলস গুলো মানতে হবে, মানে কোনো কোনো জায়গায় একদম মানতেই হবে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে, আবার কোনো কোনো কিছু ছোটখাটো বিষয়গুলো না মানলেও চলবে, কিন্তু বেশিরভাগ যেগুলো মানতে হবে নিয়ম নীতি, সেটা হচ্ছে যে এথিক্যাল। হয়েছে? সেটা যে কোনো কাজে হতে পারে, যে কোনো কাজে, যে কোনো ক্লাস করা বলো, ক্লাসে আমি ভুল ভ্রান্তি করতে পারি না, মানে অন্যায় কিছু করতে পারি না। আবার ক্লাসে বলো, সমাজে মানুষের সাথে ব্যবহার বলো, বিভিন্ন কাজে বলো, অনেক নিয়ম আছে। ঠিক সেরকম রিসার্চেও, গবেষণার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, গবেষণার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। সাউন্ডটা অফ করুন। রিসার্চের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে, হয়েছে? সেই রিসার্চের নিয়ম নীতি কি, প্রথমে আমরা এটা দেখে নেবো। এই প্রশ্নের মধ্যে বলছে যে যদি রিসার্চের নিয়ম নীতি মানা হয়, তাহলে রিসার্চটি হবে এথিক্যাল বলে কনসিডার করা হবে, কিন্তু নিয়ম নীতি যদি না মানা হয়,
এথিক্যাল বলে কনসিডার করা হবে না। এই প্রশ্নগুলো খুবই বিপজ্জনক। এই প্রশ্নটা তৈরি করেছি পুরো নট, দেখো প্রশ্নেও নট আছে, অপশনেও নট আছে। এই নট দিয়ে প্রশ্নগুলো খুবই বিপজ্জনক, পুরো বিপরীত উত্তর হয়ে যাবে, উত্তর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। হয়েছে? তাহলে এখানে পেলাম এথিক্যাল কিছু নিয়ম নীতি। কিসের নিয়ম নীতি? না রিসার্চের। ওয়ার্ড লার্নিং করব, এক একটা ওয়ার্ড কেন বসেছে, কি তার ব্যাখ্যা, সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এথিক্যাল অর্থাৎ নিয়ম নীতি, রিসার্চের নিয়ম নীতি। এবার বলছে যে যদি মেনে চলে তাহলে, বা সেই নিয়ম নীতিগুলো কনসিডার, যে নিয়ম নীতিগুলো আছে, কিন্তু কোন নিয়ম নীতিটা কোনটা যেটা মেনে চলছে না সেটা কনসিডার, নট কনসিডার, মানে বিবেচনা করা হবে না কোনটা। আচ্ছা, এরপরে আছে নিয়ম নীতিগুলো কি। অনেক নিয়ম নীতি আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু একটা দুটো উদাহরণের জন্য দিচ্ছি। যেমন দেখো, আমি গবেষণা করতে গেলাম, হয়েছে, ধরো 21শে বিধানসভা যে ভোটে, সামনে যে ভোট আসছে সেটাতে কে কোন পার্টি জয়ী হবে, আমি গবেষণা করতে গেলাম। এবারে বাড়িতে বাড়িতে গেছি, যে বাড়ির লোক বলছে যে দেখুন আপনাকে মতামত দিয়ে দেবো, কিন্তু আপনি কাউকে বলবেন না, আমাদের নাম গোপন রাখবেন, আমাদের গোপনীয়তা, আমাদের এগুলো এগুলো দরকার আছে, নিশ্চিত করতে হবে। তাহলে তাহলে আপনাকে বলবো, না হলে কিন্তু আপনাকে বলবো না। কারণ একটা ভোটের ব্যাপার, আমি কারো কাছ থেকে তথ্য নিলাম যে রামবাবুর বাড়িতে বললো যে ওই ভোট দেব, দিয়ে আমি সেই তথ্যটা ওই পার্টিকে দিয়ে দিলাম, যে ওরা বলছে যে ওই ভোট দেব, তাহলে কি হবে, একটা ঝামেলার সৃষ্টি হবে। অতএব এই জায়গাটায়, এই গবেষণা করার এই জায়গা, এটা একটা নিয়ম যে গোপনীয়তা রাখতে হবে, মানে তাকে একটা প্রাইভেসি দিতে হবে, হ্যাঁ, তাকে একটা মানে তার নাম কাউকে জানানো চলবে না। তুমি তথ্যটা নাও যে এতজন 50 জন ব্যক্তি এই পার্টিকে সাপোর্ট করেছে, 60 জন ব্যক্তি এই পার্টিকে সাপোর্ট করেছে, কিন্তু সেই নামটা বলা চলবে না। যেমন ভোট গ্রহণটা হয়, ভোট কে কোথায়, মানে কোন নামে কে ভোট দিচ্ছে কোন পার্টিকে, সেটা কিন্তু জানা যায় না, কিন্তু দেখো ভোট দেয়া হয়ে যায়। ঠিক সেরকম আবার আরো নিয়ম আছে। যেমন কোনো একজন গবেষক ঠিক করলো যে একটি শিশু তার মায়ের কাছে থাকলে তার যে বিকাশ, মায়ের কাছে না থাকলে কি বিকাশ হয় দেখব, এটি গবেষণা করছে। সম্ভব? এটা এটা কখনো করা যাবে? যাবে না। কেন না, একটা শিশুকে কখনোই তুমি মায়ের কাছ থেকে নিয়ে এসে কাউকে দিতে পারবে না, তার মাও ছাড়বে না, যদি না চায় কখনোই ছাড়বে না, বা এটা নেওয়া উচিত হবে না। এটা গবেষণা করার জন্য একটা শিশুকে তার মাতৃ কোল থেকে নিয়ে নেওয়া হলো, দিয়ে দেখা গেল ও বিকাশে ব্যাহত হলো, ওর জীবনটা নষ্ট হয়ে গেল, এইটা কখনোই করা চলবে না। অতএব এটা একটা নিয়ম, এথিক্যাল ব্যাপার রিসার্চের, এই এই নিয়মটা কিন্তু তুমি লঙ্ঘন করতে পারবে না। যেমন গবেষণা করার জন্য মহাকাশে যে পাঠাচ্ছে, মহাকাশে তো তাহলে যাকে তাকে পাঠিয়ে দিতে পারে, মানুষ তো অ্যাভেলেবেল, গরিব মানুষ, আরে তো অ্যাভেলেবেল, হ্যাঁ, তারপরে পশু পাখি তো অ্যাভেলেবেল, তাদেরকে তো পাঠিয়ে দিতে পারে যে কোনো, কিন্তু না, খুব সাবধানে দেখছে যে না পাঠানো চলবে না, পাঠালেও অনেক নিয়ম নীতি মেনে, অনেক পারমিশন নিয়ে, হ্যাঁ, তার অনেক কিছু ব্যবস্থা করে তবেই তো পাঠাচ্ছে। বাই চান্স মারা যাবে, মানে সবকিছু দিকটা দেখে পাঠাচ্ছে। অতএব খুব সহজে কিন্তু রিসার্চের জন্য কারো কোনো মায়ের কাছ থেকে তার শিশুকে নেওয়া যাবে না। তাহলে এইভাবে বিভিন্ন রিসার্চের নিয়ম আছে। গোপনীয়তা রাখতে হবে, হ্যাঁ, তথ্যটা নিয়ে যাকে তাকে বলা চলবে না, কিন্তু কিছু তথ্য আছে বলা যাবে, সেগুলো বলতে হবে, সেগুলো বলা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দিকগুলো হচ্ছে যে এথিক্যাল দিক রিসার্চের। এরপর আসবো যে ইজ নট অফ এ ভেরি হাই স্ট্যান্ডার্ড, মানে হাই স্ট্যান্ডার্ড হতে হবে, স্ট্যান্ডার্ডটা কোনো ম্যাটার করে না, স্ট্যান্ডার্ডটা ভালো স্ট্যান্ডার্ড না খারাপ স্ট্যান্ডার্ড, এটা কিন্তু রিসার্চের এথিক্যাল দিক নয়। হয়েছে, যে আমি একটা গবেষণা করছি আমাকে ভালো স্ট্যান্ডার্ড হতে হবে, এটা নিয়ম রিসার্চের, এটা কিন্তু নিয়ম নয়, এটা হচ্ছে যে নট কনসিডার এথিক্যাল রিসার্চের, মানে নিয়ম হিসাবে এটা এটা ধরা হচ্ছে না। আচ্ছা, নেক্সট দেখো, ট্রাইজ টু প্রুভ এ পার্টিকুলার পয়েন্ট। মানে একটা পার্টিকুলার পয়েন্টে প্রুভ করার জন্য, প্রমাণ করার জন্য, এই প্রমাণ একটা নির্দিষ্ট বিষয়ে প্রমাণ করাটা কি রিসার্চের এথিক্যাল দিক? সেটা তো নির্দিষ্ট বিষয় হতে পারে, অন্য বিষয় হতে পারে, সেটা কোনো রিসার্চের দিক আসছে না। হচ্ছে ডাজ নট ইনভেস্টিগেট দ্য সায়েন্টিফিক্যালি। দেখো, রিসার্চ যে বিজ্ঞানসম্মত ভাবেই গবেষণা করতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু টপিক আছে বিজ্ঞানসম্মত ভাবে করতে হবে, কিছু কিছু টপিক আছে মানে সায়েন্টিফিক্যালি অতটা দরকার নেই।
হ্যাঁ, যেমন এডুকেশনাল যে দিকগুলো, হ্যাঁ, বিভিন্ন স্ট্র্যাটেজি বা কোনো অবজারভেশন, সেগুলো অত বিজ্ঞানসম্মত, মানে বিজ্ঞানকে কাজে না লাগিয়েও কিন্তু কিছু কিছু রিসার্চ করা যায়। অতএব বিজ্ঞানকে কাজে লাগাতে হবে, এটা কোনো এথিক্যাল দিক নয় রিসার্চের। তাহলে এথিক্যাল দিক রিসার্চের কি না, গোপনীয়তা রাখতে হবে, মানে কিছু যে তথ্যগুলোর গোপন করতে হবে, যে তথ্যগুলোর নাম বলা চলবে না, সেই তথ্যগুলো কিন্তু গোপন রাখতে হবে, নাম বলা চলবে না। সেগুলো যদি আমি বলে দিই তাহলে কিন্তু সেটা এথিক্যাল দিক বলে কনসিডার হবে না। তাই জন্য বলছি যে ডাজ নট এনসিওর, নিশ্চিত করছে না যে প্রাইভেসি, গোপনীয়তা রাখছে না, তার মানে এটা এথিক্যাল দিক কিন্তু হচ্ছে না, ঠিক আছে? অতএব এটা কিন্তু এথিক্যাল হচ্ছে না, এটা ভুল হচ্ছে। অ্যান্ড অ্যানোনিমিটি অফ দ্য রেসপন্ডেন্ট, যিনি রেসপন্ড করছেন, আমি গবেষণার জন্য কাউকে প্রশ্ন করছি, তিনি রেসপন্ড করছেন, তার নাম কিছু কিছু ক্ষেত্রে দিতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গোপন রাখতে হবে, নাম বলা চলবে না। তাহলে এই দিকগুলো কিন্তু রিসার্চের এথিক্যাল দিক। যদি এই দিকগুলো না মানা হয়, এটা রিসার্চ এথিক্যাল বলে কনসিডার করা হবে না। এই দিকগুলো যদি যে না মানবে, তার রিসার্চকে এথিক্যাল বলে কনসিডার করা হবে না। অতএব লাস্টেরটা ডি এরটা উত্তর। এখানে দেখো, এখানে ওয়ার্ড লার্নিং সহজেই কিভাবে পাবো, এত সব না পড়ে, এত সব না বুঝে প্রথমে প্র্যাকটিসের জন্য করব, কিন্তু পরে কিভাবে সহজেই পাবো না, দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ডে কোনো নিয়ম নীতির ব্যাপার নেই। হ্যাঁ, তারপরে পার্টিকুলার পয়েন্টে প্রুভ, মানে প্রমাণ করা বা ইমপ্রুভ করা, এগুলো কোনো ম্যাটার করছে না, এথিক্যাল দিক নয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তদন্তটা কিভাবে করছে, অতটা গুরুত্বপূর্ণ, মানে নৈতিক ব্যাপারটা নেই, এথিক্যাল ব্যাপারটা নয়। কিন্তু এই যে প্রাইভেসি রাখতে হবে, এনসিও নিশ্চিত করতে হবে, এই দিকগুলো, গোপনীয়তা, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু কথা বলা চলবে না, এই দিকগুলো হচ্ছে যে তোমার রিসার্চের একটা এথিক্যাল দিক। যদি এই দিকগুলো না থাকে, সেই রিসার্চকে কনসিডার করা হবে না এথিক্যাল বলে, বাদ দিয়ে দেওয়া হবে। এটাই বলেছি, অতএব ডি এরটা উত্তর। এরপরে দেখো, হুইচ মেথড আর নট লার্নার্স সেন্ট্রেড। এখানে দেখো আমরা পেয়েছি, এখানে দেখুন, এটা এই 5টা প্রশ্ন এলো রিসার্চ থেকে। এই নেক্সট এই প্রশ্নটা এসছে টিচিং অ্যাপটিটিউড, টিচিং লার্নিং থেকে। তো টিচিং লার্নিং এর আমরা কি জানি, যে পূর্বে যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা, সেটা ছিল যে টিচার সেন্ট্রেড, হ্যাঁ, গুরু কেন্দ্রিক শিক্ষা ছিল। এখন যে শিক্ষাটা করা হয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক করতে হবে, লার্নার সেন্ট্রেড করতে হবে, চাইল্ড সেন্ট্রেড করতে হবে, সেটা বেটার। কিন্তু বেটার মানেই কি, ভালো বলেই কি আজকে রাতারাতি কি পরিবর্তন হয়ে যাবে? হবে না। তাহলে এখন একটা সিচুয়েশন এসছে, টিচার সেন্ট্রেডও কিছু আছে, চাইল্ড সেন্ট্রেডও কিছু আছে, শিশু কেন্দ্রিকও কিছু সিস্টেম আছে, আবার শিক্ষক কেন্দ্রিকও কিছু সিস্টেম কিন্তু আছে, পাশাপাশি সবই আছে। এরপর দেখতে হবে যে সেই টিচারটি কোনটাকে ইউজ করছে। টিচারের উচিত লার্নার সেন্টারকে ইউজ করা, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্কুল ঘুরলে, বেশিরভাগ কলেজ ঘুরলে আমরা কি পাবো, দেখা যাচ্ছে যে টিচার সেন্টারেরই সবাই কিন্তু বেশিরভাগ ইউজ করে দিচ্ছেন। কেন না, এর কারণ, বিভিন্ন কারণ। টিচারকে লার্নার সেন্টার করতে হলে, টিচিংটাকে লার্নার সেন্টার করতে হলে টিচারকে, টিচারের সেই এফিসিয়েন্সিটা থাকতে হবে, সেই দক্ষতা, সেই যোগ্যতা থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সময় প্রয়োজন, যে বিরাট পরিমাণে টিচার লার্নার সেন্টার করতে হলে, এক একটা লার্নারকে দিয়ে সেই কাজটা করাতে হলে সেই ক্লাসটার প্রচুর টাইম লাগবে, হ্যাঁ, প্রচুর ব্যয় হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয়ের জন্য। হ্যাঁ, অনেকে এতে অবজেকশন করবে, অনেক স্টুডেন্ট আবার পারবে না, এইসব বিভিন্ন কারণে কিন্তু লার্নার সেন্টার অতটা এখনো চালু হতে পারেনি, কিছুটা চালু হয়েছে কিন্তু অতটা পারেনি। তো যাই হোক, এখন আমরা কি পাচ্ছি, পাশাপাশি টিচার সেন্টারও কিছু মেথড আছে, লার্নার সেন্টারও কিছু মেথড আছে। তো এখানে কিছু মেথডের নাম বলা হয়েছে, কোন মেথডগুলো টিচার সেন্টার আর কোন মেথডগুলো লার্নার সেন্টার, সেটা একটু দেখে নেব, তাহলে উত্তরটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো, প্রথমে আছে লেকচার মেথড। এই যে আমি শুধু বলছি, এটা হচ্ছে যে লেকচার মেথড, 1 ওয়ে, কিছুটা 2 ওয়ে হচ্ছে অনলাইনের নেটের দৌলতে বা জন্য, কিন্তু কিছুটা তো 1 ওয়ে হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখান থেকে কোনো রেসপন্স আসছে না, আমি নিজেই বলে যাচ্ছি শুধু। আচ্ছা, যাই হোক, আবার দেখো, এই যে ক্লাসে যে যখন একজন টিচার শুধুমাত্র নিয়মটা বলে দিলেন,
শুধুমাত্র কি করতে হবে বলে দিলেন ডাইরেক্ট, সেটা হচ্ছে যে লেকচার মেথড, বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা দানের মাধ্যমে বলে দিলেন। এবার স্টুডেন্ট শুনেছে কি শুনেনি, বুঝেছে কি বোঝেনি, কিচ্ছু দেখছে না, এটা হচ্ছে যে লেকচার মেথড। যেমন নিয়ম কিছু যে বলে দিলেন, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, হয়েছে, তারপরে হয়তো যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলে দিলেন, হয়েছে। একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত না 4 বাহুর দৈর্ঘ্য, মানে ডাইরেক্ট উত্তরটা বলে দিলেন, হ্যাঁ, ডাইরেক্ট বিষয়টা বলেই দিচ্ছেন। হ্যাঁ, আগুন, অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, ডাইরেক্ট বিষয়টা বলেই দিচ্ছেন। তাহলে এই জায়গাগুলো হচ্ছে যে মানে লেকচার মেথড, শুধুমাত্র বলে দিচ্ছেন লেকচার মেথড, কোনো আলোচনা কোনো কিছু হচ্ছে না, এটা হচ্ছে যে লেকচার মেথড। তাহলে লেকচার মেথডটা কি হয়ে যাচ্ছে যে টিচার সেন্ট্রেড, অতএব এটা লার্নার সেন্ট্রেড নয়, অতএব এটা উত্তর হবে না। নেক্সট দেখো ল্যাবরেটরি মেথড। ল্যাবরেটরি মেথডটা কি না, আমরা জানি যে সায়েন্সের ল্যাবরেটরি আছে, পরীক্ষণাগার, হ্যাঁ, গবেষণাগার, হ্যাঁ, সেখানে যে স্টুডেন্টরা কি করে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে দেখে, বিভিন্ন বিক্রিয়া করে দেখে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গাছের সবুজ পাতাকে দেখে ক্লোরোফিল আছে কিনা, হ্যাঁ, কোষ কলা এগুলো সব দেখে। তাহলে এই যে জায়গাগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম কণাগুলো দেখে, একটা জলের মধ্যে এদের দেখে যে অণুজীবগুলো আছে কিনা, হ্যাঁ, মানে কি অণুজীব আছে কি নেই, জলটা কতটা পরিমাণে ভালো। তাহলে এই যে ল্যাবরেটরিতে যে যখন স্টুডেন্ট করছে তখন কিন্তু টিচার হেল্প করছে, ঠিকই পাশে থাকছেন, বলে দিচ্ছেন যে এটা করো না, এটা করো, ওটা করো না, এটা একটু হেল্প করছেন, কিন্তু কাজটা কে করছে, স্টুডেন্ট নিজে হাতে করছে। এই কেমিক্যাল নিচ্ছে, এই ফ্লাক্স নিচ্ছে, ওই কেমিক্যাল নিচ্ছে, মিশাচ্ছে, দিয়ে একটা রেজাল্ট বেরোচ্ছে, সেটাকে নোট করে রাখছে। তাহলে কাজটা কে করছে, মানে স্টুডেন্ট করছে। আচ্ছা, এই জায়গাটা কি মনে রাখবো কিভাবে, পরীক্ষার হলে আমাকে কিভাবে যাবে এটাও ভাবতে হবে, যে এই জায়গাগুলো মনে রাখবো কিভাবে শর্টে। আমার যেভাবে ক্লাসটা হচ্ছে আশা করছি এখানে যে তৈরিটা হবে, যেটুকুন তৈরি হবে সেটা কিন্তু আর দেনেন মানে আর নেক্সট টাইম আর মানে এখন যদি দেনেন দেওয়ার আরেকবার প্র্যাকটিস করা যায় টাইম পেলে, মানে শর্ট নোট করে রাখা যায় উদাহরণগুলোকে, তো পরবর্তী ক্ষেত্রে আর পড়তে হবে না, এখান থেকে ডাইরেক্ট পরীক্ষার হলে কিন্তু মনে পড়বে বা করা যাবে। আচ্ছা, যাই হোক, এই জন্য আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি। তো যাই হোক, ল্যাবরেটরি মেথড মনে রাখবো কিভাবে ল্যাবরেটরিটা মনে করব, সেখানে নিজে হাতে কলমে কাজ করছে এগুলো মনে করব। হ্যাঁ, তার মানে কি, এগুলো স্টুডেন্ট করছে, টিচার হেল্প করছে, কিন্তু টিচার বলছে না। লেকচার মেথডটা টিচার নিজে বক্তৃতা দিয়ে দিচ্ছে, আর স্টুডেন্টের কথা শুনতেও চাইছে না, দেখছেও না, বুঝছে কি বুঝছে না, অতএব লেকচার মেথডটা হয়ে যাচ্ছে টিচার সেন্টারেড, ল্যাবরেটরিটা হয়ে যাচ্ছে যে স্টুডেন্ট সেন্টারেড। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশনটা হচ্ছে যে ডেমো দেওয়া, বলে না, একটা টপিককে মানে সম্পাদন করা, মানে কার্যের মাধ্যমে সম্পাদন করা, অ্যাক্টিভিটিস মাধ্যমে ডেমো করে দেখানো। এখানে দেখো ডেমোটা সাধারণত আমরা কি ভাববো যে একটা স্টুডেন্টও তো ডেমো দিতে পারে, হয়েছে, কিন্তু না, ডেমো সাধারণত দেবে টিচার, কোন একটা টপিকের উপরে টিচার ক্লাসে এসে ডেমো দেবে, ঠিক আছে। অর্থাৎ এখানে ডেমনস্ট্রেশন মেথডটা হয়ে যাচ্ছে যে টিচার সেন্টারেড। হ্যাঁ, কেন না, ডেমো দেওয়াটা সাধারণত করতে চাইছে টিচাররাই, ডেমোটা দেবে। ডেমনস্ট্রেশন মেথড টিচাররাই কোনো একটা টপিককে লেকচার মেথডে শুধু বলে দিচ্ছিলেন, আর ডেমনস্ট্রেশন মেথডে কিছুটা অঙ্গিভঙ্গি, কিছুটা নাটক, কিছুটা অভিনয়, কিছুটা আরো কলা কৌশল ব্যবহার করে একটা যেন দৃশ্য ফুটিয়ে তোলার মতো ডেমনস্ট্রেশন মেথড, সেই জায়গাটা কিন্তু টিচারই করবে, এখানে মনে রাখতে হবে। ডেমো সাধারণত স্টুডেন্টরা দেয় না, ডেমো টিচারই দেয়। দেখবে না, টিচারের ইন্টারভিউ হচ্ছে, টিচার নিয়োগ হবে, টিচাররা ডেমো দেয় স্কুলে, ডেমো দিয়ে দেখায় যে সে একটা টপিকের উপরে ডেমো দিয়ে দেখায়। তার মানে টিচার হওয়ার জন্যই ডেমোটা কিন্তু স্টুডেন্টের ডেমো নয়। অতএব ডেমনস্ট্রেশন মেথডটা হয়ে যাচ্ছে টিচার সেন্টারেড। তাহলে এখানে দেখো 1 পেলাম আর 3 পেলাম, এটা হচ্ছে যে টিচার সেন্টারেড। আর ল্যাবরেটরিটা অর্থাৎ দুইয়ের দাগেরটা হচ্ছে যে স্টুডেন্টস লার্নার সেন্টারেড, তার মানে 2-এরটা উত্তর পেয়ে গেলাম। 3-এর দাগে দেখো প্রজেক্ট মেথড তো আমরা জানি একটা প্রকল্প বলে দেওয়া হবে, স্টুডেন্টরা নিজেরাই করবে, যে একটা মাটির কাজ কিংবা একটা কোনো নকশা করা বিল্ডিং এর, কোনো একটা কিছু কাজকে স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হবে, স্টুডেন্টরাই নকশা টকশা করে হাতে করে নিজে খাতা টাতা তৈরি করে
বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে, বিভিন্ন পাওয়ার পয়েন্টের মাধ্যমে, বিভিন্নভাবে স্লাইড শোর মাধ্যমে, বিভিন্নভাবে একটা প্রজেক্টকে রেডি করবে, দেখাবে। তার মানে এটা কে করছে কাজটা? স্টুডেন্ট করছে। টিচাররা শুধু হেল্প করছে, গাইড করছে, জাজ করছে, চেক করছে, টিচারের এগুলো কাজ হয়েছে। তার মানে কিন্তু টিচার বলছে না নিজে, একটা প্রকল্প জাস্ট বলে দিচ্ছে নামটা, হ্যাঁ, সেই মতো করে স্টুডেন্টরা তৈরি করছে। আর হ্যাঁ, একটা লার্নার সেন্টারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যখনই লার্নার সেন্টারেড হবে, যখনই স্টুডেন্ট সেন্টারেড হবে, যখনই চাইল্ড সেন্টারেড হবে, তখনই সেই কাজটা ডিফারেন্ট হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ডিফারেন্ট একদম, মানে স্টুডেন্ট টু স্টুডেন্ট একটা ভ্যারি করবে, বিভিন্ন একটা ডিফারেন্ট একটা শেপ দেওয়া হবে। হ্যাঁ, অর্থাৎ একটা প্রজেক্ট যখন টিচার বলে দিলেন, স্টুডেন্টরা নিজেরা করছে, এর প্রজেক্ট ওর প্রজেক্ট আলাদা হবে, কারো সাথে কারো কোনো প্রজেক্টের মিল হবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোন স্টুডেন্ট যদি তার পাশে দেখে যদি করে দেয়, তখন তো এক হয়ে যাবে। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে এক হতে পারে, কেউ যদি দেখে করে দেয়, কিন্তু কেউ যদি না দেখে করে, তাহলে সেক্ষেত্রে তো এক হবে না। অতএব এটা উচিত নিয়মটা কি? না দেখে করা, নিজের করা। এই জন্য তো প্র্যাকটিকামগুলো কেন চালু হয়েছে, যে নিজের বিভিন্ন ডিফারেন্ট লিখবে, হ্যাঁ, ডিফারেন্ট নিজেদের চিন্তাশীল মতামত দেবে। কিন্তু কি হয়, বিএড কলেজে কিভাবে প্র্যাকটিকাম হয়? একটাই প্র্যাকটিক্যাল খাতা দিয়ে দেওয়া হয়, একটা সেট দিয়ে দেওয়া হয়, সবাই সেম করে। কিন্তু এটা একদম ভুল মেথড। তো যাই হোক, প্রজেক্ট মেথড হচ্ছে যে স্টুডেন্ট লার্নার সেন্ট্রেড, অর্থাৎ তারা নিজেদের মতো করে তৈরি করবে, টপিকটা টিচার বলে দেবে। আবার এমনও হতে পারে টিচার বিভিন্ন টপিক বলে দিচ্ছে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে প্রজেক্ট করছে। আচ্ছা, এটা চলে গেল প্রজেক্ট মেথড। এরপর আসছি যে তার মানে প্রজেক্ট মেথডটা পেলাম লার্নার সেন্টারের একটা ভালো বৈশিষ্ট্য পেলাম যে বিভিন্ন হবে, হ্যাঁ, বিভিন্ন স্টুডেন্ট অনুযায়ী। এরপর আসছি যে বায়োগ্রাফিক্যাল মেথড। বায়োগ্রাফি আমি জানি, একজন ভালো আদর্শ ব্যক্তির একটা জীবনী, একটা লেখা বায়োগ্রাফি একটা দিয়ে দেওয়া হলো বই স্টুডেন্টদেরকে, বা সেই বায়োগ্রাফিটা পড়ানো হলো, বা সেই আদর্শ অনুযায়ী স্টুডেন্টদেরকে চালানো হলো। তার মানে কি, স্টুডেন্টরা নিজেদের মতো যেতে পেল না, সেই বায়োগ্রাফি অনুযায়ী চলছে। অতএব সেই বায়োগ্রাফিটা হয়ে যাচ্ছে যে টিচার দিচ্ছে, যে বায়োগ্রাফি দেওয়া হচ্ছে, সেই সেন্ট্রেড হয়ে যাচ্ছে। তার মানে এটা টিচার সেন্ট্রেড হয়ে যাচ্ছে। টিচার যে বায়োগ্রাফি যেভাবে বলবেন, যে বায়োগ্রাফিটা চুজ করবেন, যেভাবে বলবেন, যেভাবে সেখানে আদর্শ আছে, স্টুডেন্টদেরকে সেভাবে চলতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এটা লার্নাররা নিজেদের মতো চলতে পারছে না, সে বায়োগ্রাফি অনুযায়ী চলতে হচ্ছে। অতএব এটা লার্নার সেন্টারেড হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে টিচার সেন্টারেড। আচ্ছা, এরপরে আসি যে ডিসকাশন মেথড। হ্যাঁ, ডিসকাশন মেথডটা কি? আলোচনা পদ্ধতি। আর ডিসকাশনটা এখানে কাদের মধ্যে ডিসকাশন? স্টুডেন্ট টিচারের মধ্যে ডিসকাশন নয়। এখানে ডিসকাশনটা হচ্ছে টিচার প্রথমে ক্লাসে যে 50 জন কি 60 জন স্টুডেন্ট পাবেন, তাদেরকে দলে ভাগ করে দেবেন, যে তোমরা 10 জন আর তোমরা 10 জন, দুটো দলে একটা টপিক দিয়ে দেওয়া হলো। ওই 20 জনের একটা ডিসকাশন হলো। এই 10 জন ওই 10 জন এ সি ডি একটা দুটো গ্রুপে আলোচনা করতে দেওয়া, তাহলে ওরা গ্রুপে আলোচনা করছে এক একটা টপিকের উপরে। অর্থাৎ ডিসকাশনটা হচ্ছে যে স্টুডেন্টের একটা দলের সাথে স্টুডেন্টের অন্য দলের ডিসকাশন। অতএব ডিসকাশনটা স্টুডেন্ট নিজের মতো করবে, তাই ডিসকাশন মেথডটা হয়ে যাচ্ছে যে লার্নার সেন্ট্রেড। তারপর আসি যে ব্রেনস্টর্মিং। ও, লার্নার সেন্টার নয় বলেছে কোনটা? যাই হোক, আমরা টিচার সেন্টার আর লার্নার সেন্টার পেয়ে গেলেই আমরা কোনটা নয় পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো ব্রেনস্টর্মিং মেথডটা কি না, ব্রেনস্টর্মিং মেথডটা হচ্ছে যে এটাও কিছুটা ডিসকাশনের মতো, কিন্তু এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, নতুন, হ্যাঁ, অ্যানালিটিক্যাল মাইন্ড চাই, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, নতুনত্ব কিছু আলোচনা করবে, নতুনত্ব কিছু বের করবে, নতুন কিছু টপিকের উপরে নতুন কিছু আলোচনা করবে, তখনই হয়ে যাচ্ছে ব্রেনস্টর্মিং। এটাও কিছুটা আলোচনার মতো করবে, কিন্তু ব্রেনস্টর্মিং তখনই হবে যখন ক্রিয়েটিভ হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ব্রেনস্টর্মিং। আচ্ছা, তাহলে ব্রেনস্টর্মিংটাও কি হয়ে গেল? লার্নার সেন্টারেড। তার মানে এখানে আমরা পেলাম কোনটা নয় না, এক হচ্ছে যে লেকচার মেথডটা নয় লার্নার সেন্টারেড, দুই হচ্ছে যে ডেমনস্ট্রেশনটা নয়, মানে 1 আর 3, আর বায়োগ্রাফিক্যাল 5। 1, 3, 5 কোথায় আছে? সি এর দাগেরটা উত্তর, বাকিগুলো লার্নার সেন্টারেড। এই প্রশ্নটার গুরুত্ব কি, বা এই ধরনের প্রশ্নের গুরুত্ব কি, যে প্রশ্ন তো ফার্স্ট পেপারে তো সেম হুবাহু পড়বে না, এই রিলেটেড পড়বে। অতএব আমাকে এই পুরো কনসেপ্টটা করতে হবে, পুরো এক একটা অপশন করতে হবে,
এখানে শুধুমাত্র 4টা অপশন নেই, এখানে আবার 7টা অপশন থেকে সেখান থেকে 3টা অপশন চুজ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি এই প্রশ্ন থেকে হাজার রকম না হোক 10-20 রকম প্রশ্ন করা যায়, ঠিক আছে? আর প্রশ্ন এক হবে না, চেঞ্জ হবে। অতএব এখানে কনসেপ্ট তৈরি করতে হবে এই জেনারেল পেপারে। এই সামনে জুন মাসে 12টা সেশনে পরীক্ষা হয়েছে, 12-24টা ফার্স্ট পেপারে কোশ্চেন হয়েছে, কোনো ফার্স্ট পেপারে কোশ্চেনের সঙ্গে কোনো ফার্স্ট পেপারে কোশ্চেনের মিল নেই, হয়েছে একদম খুব কম মিল, একদম মিল নেই। আচ্ছা যাই হোক, তার মানে কি এখান থেকে ঘুরি পেঁচি দেবে। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? লার্নার সেন্টার 9 বলেছে, লার্নার সেন্টার কোনগুলো বলতে পারে? তো এখান থেকে আমি কি কি পেলাম? টিচার সেন্টার কতগুলো মেথডের নাম পেলাম, লার্নার সেন্টার কতগুলো মেথডের নাম পেলাম, আবার এক একটা মেথড কি সেটা বলে দিতে পারে, প্রশ্নে বলে দিতে পারে যে যখন ক্রিয়েটিভ কোনো আলোচনা হচ্ছে তখন সেটা কি ব্রেনস্টর্মিং না ডেমনস্ট্রেশন না লেকচার, এভাবে এটা প্রশ্ন হতে পারে। অতএব প্রশ্ন কিভাবে হবে সেটাও কিন্তু আমরা এর সাথে সাথে দেখে নেব। অ্যাজ এ কোশ্চেন সেটা লার্নিং আমি এটা নাম দিয়েছি, মানে নিজেই যেন কোশ্চেন তৈরি করব আমি এখান থেকে। এই একটা কোশ্চেন আছে, এখান থেকে আমি 10টা কোশ্চেন তৈরি করব, না সময় পাই অন্তত 2টো কোশ্চেনও নতুন করে তৈরি করব, দিয়ে এখান থেকে বেরোবো, নাহলে এখান থেকে বেরোবো না। আচ্ছা এটা চলে গেল। শোনা যাচ্ছে তো? সব ঠিকঠাক আছে তো? আচ্ছা এরপরে আমি এটাতে আসবো, ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনে যেটা করতে হবে কি, এইখানে যে তথ্যটাকে সাজানো আছে, ডাটা ইন্টারপ্রিটেশন কি, কাঁচা যে তথ্য সেটাকে সাজানো, ইন্টারপ্রিটেশন বিন্যস্ত করা, ডাটা ইন্টারপ্রিটেশন। এখানে যে আমাদের তথ্যটা আছে সেই তথ্যটাতে আমি সংক্ষেপে তুলে নিচ্ছি। এ বি সি, এটা হচ্ছে যে গার্ল, পার্সেন্টেজ অফ গার্ল 25%, তারপরে হচ্ছে যে 40%, তারপরে হচ্ছে 30%, তারপরে এটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ ডোনেটিং ব্লাড ডোনেটিং গার্ল, পার্সেন্টেজ অফ ব্লাড ডোনেটিং গার্ল, মানে যারা রক্ত দিয়েছে এরকম মেয়েদের মধ্যে, রক্ত দিয়েছে এরকমের মধ্যে মেয়ে কতগুলো, মেয়েদের পার্সেন্টেজ শতকরা 40%, মানে যতগুলো মেয়ে আছে তাদের মধ্যে কতজন মেয়ে ইয়ে দিয়েছে, কি বলে, রক্ত দিয়েছে তার পার্সেন্টেজ 50%, আর এটা হচ্ছে যে 70%। তারপরে এটা দেখো বয়ের সংখ্যাটা, নাম্বারটা দিয়েছে, হ্যাঁ কতজন বালক আছে তার সংখ্যাটা দিয়েছে, পার্সেন্টেজটা দেয়নি, ঠিক আছে? এটা হচ্ছে যে 48, এটা হচ্ছে যে 75, আর এটা হচ্ছে যে 39। এখানে দেখো ডাটা ইন্টারপ্রিটেশনে এই যে আমাদেরকে এখানে তথ্যটা দিয়েছে সেটা কিন্তু অল্প করে হলেও পড়ে নিতে হবে যে কি বলেছে। মানে আমি বলতে চাইছি এখানেই কিন্তু যে বেশি টাইম দিতে হবে তা কিন্তু নয়, আবার একদম বাদ দেওয়া চলবে না, অল্প করে হলে উপর বুঝে নিতে হবে যে কি বলেছে। তারপরে প্রশ্নের উপরে ডিপেন্ড করছে, কারণ প্রশ্ন কিভাবে বলবে ওখান থেকে সেই মতো করে বিষয়টা ঘুরে যাবে। যেমন প্রথম প্রশ্নটা আছে 7-এর দাগে, হচ্ছে দ্য নাম্বার অফ গার্ল ইন দ্য ডিপার্টমেন্ট এ, অর্থাৎ ডিপার্টমেন্ট এ তে কতগুলো, হু ডোনেট ব্লাড, যারা রক্ত দান করেছে সেটা কতগুলো, সংখ্যাটা কতগুলো, নাম্বারটা। এখানে মজার ব্যাপার দেখো, শতকরা কিভাবে তৈরি হয়, শতকরা মানে কিভাবে তৈরি হয়, শতকরা থেকে দুটো জিনিস বলা যায়, এক হচ্ছে যে নাম্বারের পরিমাণটা, সংখ্যাটা, আর একটা হচ্ছে শতকরার পার্সেন্টেজটা। যেমন 100-র মধ্যে 100 কেন আমি 200 নিলাম, 200-র মধ্যে যখন বলা হবে 25%, তার মানে কত টাকা, 25% মানে 50 টাকা। তার মানে দুটো জিনিস পাচ্ছি, 25% আর 50 টাকা এই 200 থেকে। যেহেতু 200-র 25%, তাই 50 টাকা। যদি 300-র হতো 75 টাকা, যদি 100-র হতো 25 টাকা। এইভাবে এই যে ভ্যারি করছে, যদি 100-র হতো 25%, তাহলে কিন্তু হতো 25 টাকা, যদি 300-র হতো 75 টাকা,
এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই 50 টাকা থেকে কিন্তু আমরা পেয়ে যাব পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে পেয়ে যাব 50 টাকা। হয়েছে, মানে পুরো নাম্বারটা থেকে আমরা শতকরা পাবো, শতকরা থেকে নাম্বার পাবো, দুদিকটাই আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, ভাবতে হবে। মানে ইজিলি ভাবতে হবে, যখন অঙ্কে যেটা প্রয়োজন টপ করে সেটা তাহলে লাগিয়ে দিতে পারবো। যেমন পার্সেন্টেজ থেকেও সংখ্যা হতে পারে 25% থেকে 50 পেলাম, আবার বলতে পারি যে 50% মানে কত, এই সরি 200-তে 50 মানে কত পার্সেন্ট, তার মানে হচ্ছে যে 25%। মানে এই দুদিকটাই ইজিলি ভাবতে হবে। আচ্ছা, এরপরে আসি, দেখো এখানে কিভাবে দিয়েছে, বলছে যতজন বালিকা আছে তার কিন্তু 40% দিয়েছে। হয়েছে, তার মানে সরি যতজন ব্লাড ডোনেট করেছে, এটা যতজন বালিকা আছে নয়, যতজন বালিকা আছে সেটা এখানে দিয়েছে, যে টোটালের মধ্যে, টোটাল স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট বালিকা আছে, 25%। তাহলে এখানে আরেকটা বিষয় দেখো, এই যে বাকি দিকগুলো কিন্তু দরকার হচ্ছে না সাতের প্রশ্নে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা টাইমটাকে হেল্প করবে, যে সাতের প্রশ্নে আমার কোথায় দরকার হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে ক্যালকুলেশনটা করে নেব। ক্যালকুলেশনটা তো সহজে এখানে করে দেওয়া যায়, কিন্তু আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো এখানে হচ্ছে যে 25% মানে যত মোট স্টুডেন্ট আছে তার 25% মেয়ে গার্ল, আর তার মানে 75% বয়, এটা চলে গেল। আবার এখানে দেখো, কিন্তু এখানে এটা এখন দরকার হচ্ছে না, অতএব এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। এখানে দেখো 40% মানে যতজন ব্লাড ডোনেট করেছে, যতজন মানে রক্তদান করেছে, তার মধ্যে 40% হচ্ছে যে মহিলা গার্ল, আর 48 জন হচ্ছে যে বয়। তাহলে কিভাবে দিয়েছে দেখো, এর ক্ষেত্রে পার্সেন্টেজটা দেয়নি, সংখ্যাটা দিয়েছে, আর এর ক্ষেত্রে পার্সেন্টেজটা দিয়েছে, সংখ্যাটা দেয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে বলেছে, যে গার্ল কতগুলো, দেখো এখানে পার্সেন্টেজটা দিয়েছে কিন্তু সংখ্যাটা দেয়নি, নাম্বারটা, নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। এই নাম্বারটা কিভাবে বের করব না, যেহেতু এটার সাথে এটা রিলেট আছে, একটা সম্পর্ক আছে, এটা 40% মানে মানে 60% ছেলে দিয়েছে, 40% মেয়ে আছে যারা রক্তদান করেছে, তার মধ্যে যদি 40% মেয়ে হয়, তাহলে 60% ছেলে হয়েছে। তাহলে যখনই 60% ছেলে আসছে, তাহলে এখানে ঐকিক নিয়মে আমরা পাবো 60% যদি হয় 48 জন, তাহলে 1% কত, 1% হচ্ছে যে এত বাই 60, আর 100% কত, 100% কত, 100% হচ্ছে এত ইন্টু 100। তাহলে এটা কেটে গেলে 8 6 8 48 80 জন। তাহলে 80 জন হচ্ছে যে মোট, মোট এখানে রক্তদান করেছে 80 জন। তাহলে 80 জনের 40% কিভাবে পাবো না, 80 জনের 40% হচ্ছে যে 40% মানে 100-তে 80, এই 40 100-তে 40, একে কত 40/100, আর 80-তে কত ইন্টু 80। তাহলে এগুলো কেটে গেল, 4 8 32, 32 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে হয়তো বলবে যে এত ক্যালকুলেশন কি করতে হবে, না এত ক্যালকুলেশন করতে হবে না, মুখে মুখেই পাওয়া যাবে। দেখো এখানে 40% মানে 10টাকে সবসময় 10টাকে 1 কাউন্ট করবে। হয়েছে, তার মানে কি 40% মানে 4। হয়েছে, তার মানে আজ কি বাকি রইলো 60%। 60% মানে কত, কটা 10 আছে, 6টা, 6টা 10 আছে, তাহলে 6, তাহলে 6কে এটা দিয়ে 6 দিয়ে এটাকে ভাগ করব, 6 কত 48, তার মানে 6 8 48, তার মানে একটা 10-এর জন্য 6টা 6 8 48, তার মানে একটা 10-এর জন্য একটা 8 হচ্ছে, 8 বেরোচ্ছে। যখনই 8 বেরোচ্ছে, সেই 8কে এখানে কটা 10 আছে, 4টা, 4 8 32। ঠিক আছে, খুব সহজেই এটা কিন্তু এটা ঐকিক নিয়মে করতে পারি আমরা, যে 40% মেয়েরা দিয়েছে, তার মানে 60% ছেলেরা দিয়েছে, আর 60% মানে যদি 48 জন হয়, তাহলে 100% কত আমরা এখান থেকে ঐকিক নিয়মে বার করতে পারবো। 60%-এ 48 মানে 60-এ 48 হলে 1%-এ 48/60, 100%-এ 48/60 ইন্টু 100, কাটাকাটি করে হলো 80 জন।
হয়েছে। তাহলে 80 জনের মধ্যে আবার পাচ্ছি 80 জন মোট রক্তদান করেছে, তাহলে 80 জনের 40% মেয়ে, তাহলে মেয়েদের নাম্বারটা বের করতে বলেছে। 80 জনের 40% যদি মেয়ে হয় তাহলে 100 জনে 40 জন, একজনে 40/100, 80 জনে 40/100 ইন্টু 80, তাহলে যখনই এটা হচ্ছে তখনই আমরা কাটাকাটি করে পাচ্ছি 32 জন। হয়েছে। এটা সংক্ষেপে কিভাবে করব, খুব সংক্ষেপে দেখো, মানে এটা প্র্যাকটিস করতে করতে বেরিয়ে আসবে, এখন একটু খটোমটো লাগবে। সবসময় শতকরাটাকে না, যদি এরকম শতকরা থাকে 100 তে 40 মানে 10 এ 4, 10 এ 4, 10 এ 4 মানে 4টা 10, যখনই 40% বলবে মানে 4টা 10, মানে 10 না ধরে সেখানে 4 ইউনিট ধরবো, 4 ইউনিট। হ্যাঁ, মানে 100 কে আমি 10 ইউনিট করে নিতে পারি, ঠিক সেরকম 40 আছে মানে 4 ইউনিট। হ্যাঁ, তাহলে এইভাবে দেখো পাবো আমরা 40% মানে এখানে 4 ইউনিট আছে, তার মানে এখানে 60% আছে মানে 6 ইউনিট আছে। তাহলে 48 কে আমরা সঙ্গে সঙ্গে 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 6 8 এ 48, 8 কে এখানে কয় ইউনিট, 4 ইউনিট, 40 মানে 4 ইউনিট, 10 এ একটা ইউনিট ধরবো, 100 মানে 10টা ইউনিট। হ্যাঁ, তাহলে 40 মানে 4 ইউনিট, তাহলে এখানে দেখো 4 দিয়ে গুণ করে দিলে 4 8 32, কত শর্টে হয়ে যাচ্ছে। মানে বিষয়টা কি হচ্ছে, যারা প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, প্রশ্নটা তৈরি করছেন, তারা কিন্তু ভাবছে এই মেথডটা যে ইজি, এটা 1 সেকেন্ডে হয়ে যাবে। আমাকে এখানে ব্যাখ্যা করতে হলো, বিষয়টাকে টানতে হলো বলে আমি এত সব করে করে এসে এখানে এলাম। হয়েছে, ঐকিক নিয়ম দেখালাম, প্রথম যদি কেউ অঙ্ক করছো ঐকিক নিয়ম দেখালাম, অঙ্ক যাদের কাছে একটু কঠিন মনে হয় অঙ্ক দেখা মানে তার জন্য ঐকিক নিয়ম করলাম, কোথা থেকে কিভাবে আসছে সেটা করলাম। কিন্তু দেখো খুব সহজে এটা আবার মুখে মুখে করা যাবে, সেই মেথড বলছি। তার মানে এটা আমি শুধু বলছি না, আমি বলছি তোমরাও এটা আনো। মানে ডাটা ইন্টারপ্রিটেশন মানেই যে ভয়ের কিছু নয়, ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে দেখেই করা যাবে 1 সেকেন্ডে। হয়েছে, এরকম জায়গাটা আনতে হবে, আসবে, চলে আসবে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। হ্যাঁ, কিছু কিছু জায়গা অবশ্য খুঁজে পাওয়া মুশকিল, একটা লক সিস্টেমের মতো থাকে, একটা কিছু ঘোরানো থাকে যেটা খুঁজতে হয়, সেটা খুঁজলেই কিন্তু সেকেন্ডে মাথায় দেখেই করা যাবে যেটা কি। যেমন একটা ভালো উদাহরণ দিই, যদি তাহলে এটা দেখো মুখে মুখে করা যাবে যে এটা 40% মানে এটা 60% মানে 6টা ইউনিট, 8 48, 8 বেরোচ্ছে, 8 বেরোচ্ছে মানে এখানে 40 মানে 4টা ইউনিট, 4 8 32, মানে 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড এই অঙ্কটা করতে, 2 সেকেন্ড একটা অঙ্ক করতে, চিন্তা করো। আচ্ছা, এরপরে আসছি, হ্যাঁ একটা বিষয় ভাবো যে আমাদের লেভেলটা আমরা যদি বাড়াই অঙ্কটা ইজি হয়ে যাবে। কেমন উদাহরণ দিচ্ছি দেখো, এটা 15 + 5, 15 + 5 যদি অঙ্কটা আমরা করি, আমরা কি আর হাতে গুনবো না দাগ টানবো, আমরা দেখেই বলে দেবো যে এটা 20। হয়েছে, কিন্তু একটা ভাবো 3 বছরের ছেলে, একটা 3 বছরের স্টুডেন্ট, একটা 3 বছরের স্টুডেন্ট, একটা 6 বছরের স্টুডেন্ট, আর একটা 9 বছরের স্টুডেন্ট, এই 3টে স্টুডেন্টকে অঙ্কটা করতে দাও। হয়েছে, আর একটা 12 বছরের স্টুডেন্ট, এই চারটা স্টুডেন্টকে অঙ্কটা করতে দাও। কি করবে, 3 বছরের স্টুডেন্টটা পারবেই না, সংখ্যা ধারণা নেই। 6 বছরের স্টুডেন্টটা কি করবে, সে দাগ কাটবে, 15টা দাগ 5টা দাগ করে কেটে যা হোক করে অঙ্কটা করবে। আচ্ছা, 9 বছরের স্টুডেন্টের লেভেলটা ও কি করবে, আঙুল গুনে করে দেবে, 15 আর 5 20 করে দিল। হ্যাঁ, কোনো স্টুডেন্ট ভালো হতে পারে, আরো কম বয়সে করতে পারে, কিন্তু আমি বলতে চাই ধাপগুলো লক্ষ্য করো। মানে কেউ বা অঙ্কটা পারবেই না, কেউ বা দাগ কেটে করবে, কেউ বা আঙুল গুনে করবে, কেউ বা মুখে দেখেই করে দেবে। ঠিক আছে, অতএব দেখো এই 12 বছরের স্টুডেন্টকে এই অঙ্কটা যদি দাও সে কিন্তু দেখেই বলে দেবে, যেটা আমরা করি এখন, যে 15 আর 5 20, 1 সেকেন্ডে বলে দেবে। কিন্তু এই অঙ্কটাই তুমি 6 বছরের একটা স্টুডেন্টকে দাও, সে কিন্তু আঙুল গুনে 2 মিনিট নিয়ে করবে অঙ্কটা। তাই আমি বলতে চাইছি যে এই অঙ্কটা আমি আমাকে জাহির করছি না, আমি বলছি যারা কোশ্চেন সেট করেছে তারা জানে যে অঙ্কটা কিন্তু 2 সেকেন্ডে করা যাবে। ঠিক আছে, যে ধরতে পারবে না সে কিন্তু 2 ঘন্টাতেও করতে পারবে না, যে ধরতে পারবে সে কিন্তু 2 সেকেন্ডেই করে ফেলবে। ঠিক আছে, তো যাই হোক, সে আমি 2 সেকেন্ডে কিভাবে করা যায় সেটাও বললাম। যে এটা হচ্ছে যে 48 মানে 6টা ইউনিট, 6 8 48, 8 বেরোচ্ছে, এটা 4টা ইউনিট, 4 8 32 হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি।
আচ্ছা, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু ডোনেট ব্লাড ইন দ্য ডিপার্টমেন্ট সি, ডিপার্টমেন্ট সি তে কতজন স্টুডেন্ট ব্লাড দান করেছে, মানে মোট, কোনো মেয়ে নয় ছেলে নয়, মোট মোট দান করেছে। দেখো এখানে কি পাচ্ছি, 70% মানে 7টা ইউনিট, 7টা 10, 7 হয়েছে। আর তার মানে কি 30% বাকি আছে, মোট তো 100% এর এখানে 30% দিয়েছে, তা 30% মানে কত ইউনিট, এটা 3টে ইউনিট। হ্যাঁ, 3 কত 39, 3 13 39, 3 13 39 হয়েছে, 3 13 39, মানে এক একটা ইউনিটে আছে 13, তাহলে 100% মানে 10টা ইউনিট ইন্টু 10 সমান 130, ইন্টু 10 মানে 10 তো আর করতেও হবে না, তাই তো। আমরা কিন্তু এখানে আমাকে দেখতে হবে, যেহেতু 70% দিয়েছে, 70% থেকে আমি নাম্বারটা এখন পাবো না, আমাকে পেতে হবে এখান থেকে 70%, এটা মানে এটা 30%, 30% মানে 3টে ইউনিট, 3 13 39, তার মানে এক একটা ইউনিটে 13, এক একটা ইউনিট মানে 100% করতে হলে 10টা ইউনিট, 10টা ইউনিট মানে আমি ইউনিট ভেবে নিচ্ছি, 10কে একটা ইউনিট ভেবে নিচ্ছি, তাহলে অ্যাকশন হিসাবটা, শতকরা অত পার্সেন্টেজ হিসাবটা আমি সহজেই করে ফেলতে পারবো। হ্যাঁ, এখন যেমন গ্রেড সিস্টেমটা বেরিয়েছে, আগে আগে শতকরাতে হিসাব দিত 85% নাম্বার, 75% নাম্বার, এখন কি হচ্ছে যে 7.5। অনেকে বলছে যে স্যার এটা কত টোটাল নাম্বার হবে, এটা কি ব্যাপার, কিন্তু এটা কিছুই নয়, এটা 10-এ করেছে, 100-তে করতে একটা দশমিককে সরিয়ে দিতে হবে বা একটা 10 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। আচ্ছা, এটা 3টে ইউনিট মানে 3 13 39, মানে এক একটা ইউনিটে 13 করে, 13 ইন্টু 10 মানে 130, 1 সেকেন্ডের ব্যাপার হয়ে গেল। এবার এটা যদি বলো ঐকিক নিয়মে করব, করতে পারো। ঐকিক নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে হচ্ছে যে 30% যদি 39 হয়, 1% হচ্ছে যে 39/30, 100% কত, হ্যাঁ 100, 3 13 39, এটাও সহজ হচ্ছে। এটা হচ্ছে যে 130, এটাও হচ্ছে। আবার এটা করতে হবে কিভাবে পাবো, এটা 30%, যে 100 বিযুক্ত 100% বিযুক্ত 70% সমান 30%, হয়ে গেল অঙ্ক। আচ্ছা, দুটো পেয়ে গেলাম। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে বলছে if boy 45 boys from the department B did not donate blood, the total number of students in the department of এত। হ্যাঁ, দেখো বি, বি তে বলছে যে বি তে কেমন বিষয়টা দেখো, 50% 50% মেয়েরা দিয়েছে, মানে 50% ছেলেরা দিয়েছে, ব্যাস সমস্যা মিটে গেল। তাহলে 50% যদি মেয়েরা দেয়, গার্ল দেয়, তাহলে বয়েজ কত 50%, 50%, তার মানে কি 50% দিয়েছে, আবার তার মানে 50% দেয়নি, বয়দের হিসাব করছি, বয়দের 50% দেয়নি, 50% দিয়েছে মানে 50% দেয়নি, তাহলে 50% যদি 45 হয়, হয়েছে, তাহলে 50% যদি 45 হয়, the total number of student in the department B, মানে ডিপার্টমেন্ট বি তে মোট স্টুডেন্ট কত আছে, তার মানে 45 যদি 50% যদি 45 হয়, তাহলে 100% হচ্ছে যে 90, 90টা হচ্ছে যে 100%, 100% এটা হচ্ছে বয় বালক। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে, তাহলে এখানে দেখো এরপরে চলে আসবো, এটা হচ্ছে যে 40% গার্ল মেয়ে আছে, এখানে বলে দিয়েছি, এটা দরকার হচ্ছে। তাহলে 40% মেয়ে আছে মানে ছেলে 60%, তাহলে 60% মানে এই 60%টা এই 90, তাহলে 90 যদি 60% হয়, তাহলে 100% কত, তাহলে ডিপার্টমেন্ট বি এর স্টুডেন্ট বেরিয়ে যাবে। এত বাই 60 ইন্টু 100, 100 এর জন্য 100, তাহলে এটা কাটাকাটি চলে গেল, 3 2 এ 6, হ্যাঁ 3 30 এ 90, 2 5 এ 10, হ্যাঁ 3 5 এ 15, 150 উত্তর, 150। এখানে সহজে পেয়ে যাব। ওরা কিন্তু এই 75টা বলেনি, বলেছে যে 45 জন যদি দিয়েছে, তার মানে কি 50% মেয়েরা দিয়েছে মানে 50% ছেলেরা দিয়েছে, তাহলে 45 জন মানে 50% যদি 45 হয়, 100% 90, সহজ কথা 90, 100% মানে 90 হয়ে যাচ্ছে, তার মানে এক একটা 90, এবারে যদি 100% 90 মানে, এরপরে চলে আসি 90 আমরা পেলাম ছেলেরা দিয়েছে, এরপরে আসি মেয়েরা আছে 40%, তার মানে ছেলেরা আছে 60%, 60%, মানে ওই হিসাবটাকে নিয়ে আবার এখানে
দিতে হচ্ছে। ছেলেরা আছে 60%, মানে 60% যদি 90 হয় 100% কত, ব্যাস এখান থেকে উত্তর বেরিয়ে যাচ্ছে। আর ডিটেলসে আর মানে আর বলছি না, তাড়াতাড়ি করার জন্য, তাহলে এগুলো সংক্ষেপও করা যায়, একদম ছোট্ট শর্ট পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, এবারে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ব্লাড ডোনেশন ইন দ্য ডিপার্টমেন্ট এ, হ্যাঁ, আর দ্য নাম্বার অফ দ্য ব্লাড ডোনেশন অফ দ্য ডিপার্টমেন্ট বি। ডিপার্টমেন্ট বি তে আমরা বের করলাম মোট 150, 150। আর ডিপার্টমেন্ট এ তে কত? ডিপার্টমেন্ট এ তে মোট স্টুডেন্ট কত পেলাম? এটা যদি 48 হয় 6 8 48 32, এটা 32 আর এটা 48, মোট কত হচ্ছে? 80, মোট 80। আচ্ছা, মোট, হ্যাঁ, যারা যারা ব্লাড ডোনেট করেছে, রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ব্লাড ডোনার্স ইন দ্য ডিপার্টমেন্ট এ। ডিপার্টমেন্ট বি, বি এটা তো আমরা টোটাল পেলাম, এটা 8 এর সঙ্গে এটা এটা টোটাল কত হচ্ছে? ও, যদি বলছে যে যদি 50 50 75, হ্যাঁ 150, ঠিক। দেখো এখানে যে 150টা পেয়েছিলাম, পেয়ে গেছি। এখানে যে 150টা পেয়েছিলাম সেটা হচ্ছে যে যদি 45 জন রক্ত দিয়েছে তখন হিসাবটা, হ্যাঁ, কিন্তু রক্ত তখন মোট হিসাবটা 150 হয়েছে, সেটা কিন্তু আলাদা। এরপরে আসবো, এখানে বলছে যে কতজন রক্ত দিয়েছে। দেখো 50% মেয়েরা দিয়েছে, মানে 50% ছেলেরা দিয়েছে, তাহলে 50% ছেলে যদি 75 হয়, তাহলে 100% ছেলে 75 দুয়ে 150, তার মানে ওটাও 150। এখানে এই হিসাবটা হচ্ছে যে 150, আবার টোটাল হিসাবটাও কিন্তু 150। টোটাল হিসাবটা 150 কেন হচ্ছে? এর হিসাবে কিন্তু টোটালটা 150 হবে না, এর হিসাবে হচ্ছে যে শুধু দান করেছে 150, আর টোটালটা 150 কেন হচ্ছে না? 45 ধরে বলছে যে যদি এটা 45 হয়, যদি 45 হয় তখন 150 টোটাল মোট। বি ডিপার্টমেন্টে মোট স্টুডেন্ট আছে 150 যদি 45 জন রক্তদান করেছে, এটা হয়। আর যদি বি ডিপার্টমেন্টে মোট স্টুডেন্ট 150, আর বি ডিপার্টমেন্টে শুধু রক্তদান করেছে কতজন না, সেটাও 150 জন। কেন 150 জন? দুটার মধ্যে ক্লিয়ার হলো। একটা হচ্ছে যে বি ডিপার্টমেন্টে মোট স্টুডেন্ট 150, কি করে হয় সম্ভব? বি ডিপার্টমেন্টে মোট স্টুডেন্ট 150 আর বি ডিপার্টমেন্টে রক্তদান করেছে 150, কেন হচ্ছে একই? কখনো তো হতে পারে না। বি ডিপার্টমেন্টে মোট 150 তখনই হবে যখন 45 জন ডোনেট করেছে, সেই হিসাবে। কিন্তু বলছে যে বি ডিপার্টমেন্টে 75 হিসাবে আর 50% হিসাবে মোট রক্ত দান করেছে কতজন না, এটাও 150। কেন না? 50% যদি মেয়ে হয়, 50% ছেলে, 50% মানে যদি 75 হয়, 100% মানে 150, তার 150 75 এর ডবল 150, তাহলে 80। এটা হচ্ছে যে 150 আর এটা হচ্ছে যে 80। এখানে 80 জন দান করেছে ডিপার্টমেন্ট এ তে। কেন 80 না? এখান থেকে আমরা পেয়েছিলাম 32, 32 আর 48 এ মোট হচ্ছে যে 80, তাহলে 80 ইজ টু 150, 0 0 কেটে গেল, 8 ইজ টু 15, এটা উত্তর হয়েছে। উত্তরটা কমপ্লিট হয়ে এই ডি এরটা উত্তর, মানে ডাটা ইন্টারপ্রিটেশনটা কমপ্লিট হলো। এরপরে আসবো গিভেন বিলো দ্য টু স্টেটমেন্ট। এখানে দেখো দুটো বাক্য বলে দিয়েছে, একটা হচ্ছে যে কার্য কারণ, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসারশন এ আর একটা হচ্ছে রিজন কারণ, আর একটা হচ্ছে যে স্টেটমেন্ট মানে ব্যাখ্যাটা, একটা কারণ একটা কার্যটা। তো কারণ কার্যটা দিয়ে এখানে এখানে একটা সবথেকে মেন বিষয় উত্তরটা কিভাবে হয়, মানে উত্তরটা কত ধরনের হয় সেই বিষয়টা একটু নোট করে নিতে হবে, মানে মনে রাখতে হবে এই জায়গাটা। একে হচ্ছে যে কত ধরনের হয়, দুটোই টি হতে পারে, হতে পারে, হ্যাঁ। দুইয়ে হচ্ছে যে দুটোই ফলস হতে পারে। তিনে হচ্ছে যে একটা টি হতে পারে একটা ফলস হতে পারে। চারে হচ্ছে যে একটা ফলস হতে পারে একটা টি হতে পারে। এই 4 ধরনের হয়, এই জায়গাটা কিন্তু নোট করে রাখতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে দুটোই ট্রু হতে পারে,
দুটোই ফলস হতে পারে। প্রথমে একটা ট্রু হতে পারে, পরেরটা ফলস হতে পারে, প্রথমে একটা ফলস হতে পারে, পরেরটা ট্রু হতে পারে। হয়েছে? এরপরে দেখো, যখনই ফলস চলে আসছে, যখনই ভুল, বাক্যটাই মিথ্যা, ভুল, তখন আর কোনটা কার কারণ, কোনটা কার কার্য হতে পারে না। মিথ্যা ভুল বাক্য কখনো কারণ হতে পারে না। অতএব যখনই এটা চলে আসছে, এই তিনটার মধ্যে একটা তোমার উত্তর চলে আসছে, একটা ভুল উত্তর পেয়ে যাচ্ছ, মন থেকে ভেবে নিলে হবে না ভুল, জাজ করে দেখতে হবে ভুল কিনা, কথাটা ভুল না ঠিক। যদি দেখো যে দুটোই ভুল, ঝামেলা মিটে গেল, মানে দুইয়ের দাগেরটা উত্তর। যদি দেখো যে একটা ভুল একটা ঠিক, তার মানে এটা যদি ভুল হয় তিনের দাগেরটা উত্তর, এটা যদি ভুল হয় চারের দাগেরটা উত্তর, চলে গেল। প্রবলেম দাঁড়াবে এখানে দুটো টি হলে, দুটো টি হলে আবার আরেকটা কাজ বেড়ে গেল। কি কাজ না, দুটো টি হলে দু ধরনের উত্তর হতে পারে। এক হচ্ছে যে কারেক্ট এক্সপ্লেনেশন, হ্যাঁ, আর একটা হচ্ছে যে নট কারেক্ট এক্সপ্লেনেশন। অর্থাৎ দুটোই ঠিক, দুটোই সত্য, কিন্তু একটার ব্যাখ্যা হবে, একটার একটা ব্যাখ্যা হবে না। হয়েছে? সেটা কি করে হতে পারে যে একটার একটা ব্যাখ্যা হবে, একটার একটা ব্যাখ্যা হবে না? যেমন বলি, এখন বর্তমানে স্কুল কলেজ বন্ধ আছে, হয়েছে, এটা একটা আমি বাক্য বললাম। এটার কারণ কি না, করোনা হয়েছে বলে। দেখো, এটা ব্যাখ্যা হলো, তার মানে কি এটা কারেক্ট এক্সপ্লেনেশন। বলবে যে এটা বিটা এর কারেক্ট রিজন, হ্যাঁ, স্কুল কলেজ বন্ধ আছে কারণ করোনা হয়েছে, এটা চলে গেল। এবার নট কারেক্ট, হয়েছে, স্কুল কলেজ বন্ধ আছে, স্কুল কলেজ বন্ধ আছে, শিক্ষকরা বিদ্যালয়ে যায়নি, এটা কি কারেক্ট রিজন? না। শিক্ষকরা বিদ্যালয়ে যায়নি এটাও ঠিক, শিক্ষকরা বিদ্যালয়ে যায়নি এটাও ঠিক, আবার স্টুডেন্টরাও বিদ্যালয়ে যায়নি, স্কুল কলেজ বন্ধ আছে, এটাও ঠিক, দুটোই ট্রু। কিন্তু টিচাররা যায়নি বলে স্কুল কলেজ বন্ধ আছে এটা নয়, করোনা হয়েছে বলে টিচাররাও যায়নি, করোনা হয়েছে বলে স্কুল কলেজ বন্ধ আছে। তাহলে যখন দুটো বাক্যই ঠিক, তার আমি উদাহরণ দিলাম, আরো উদাহরণ হবে, আরো উদাহরণ দেব। আচ্ছা, কেটে গেল নাকি একজনকার? আচ্ছা, একটা একটা ব্যাখ্যা ঠিক, কি করব, কেটে আবার করব? কেটে 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 গিয়েছিল কারো? ঠিক আছে তো? ঠিক আছে তো? আচ্ছা, এখানে পেলাম যে এটা সব ঠিক আছে তো, শুনতে পাওয়া যাচ্ছিল? এখানে পেলাম যে এখানে চার ধরনের উত্তর হতে পারে, তার মধ্যে দুটো টি হতে পারে, দুটো ফলস হতে পারে, একটা টি একটা ফলস হতে পারে। যখনই একটা ফলস পেয়ে গেলে ঝামেলা মিটে গেল, কোনো আর সমস্যা নেই, প্রবলেম নেই। কিন্তু যখনই দুটো ট্রু পেলে তখনই একটা প্রবলেম সৃষ্টি হবে, যে পরেরটা আগেরটার ব্যাখ্যা কিনা, সঠিক ব্যাখ্যা কিনা। তার আমি উদাহরণ দিলাম যে স্কুল কলেজ বন্ধ আছে, করোনা হয়েছে, অতএব এটার কারণ। কিন্তু স্কুল কলেজ বন্ধ আছে, মাস্টারমশাইরা যায়নি, সেটা কিন্তু কারণ নয়। কিন্তু মাস্টারমশাইরা যায়নি এই কথাটাও ঠিক, আবার স্কুল কলেজ বন্ধ আছে এই কথাটাও ঠিক। অতএব দুটোই ট্রু, কিন্তু একটার একটা ব্যাখ্যা নয়। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ, এটা এবারে দেখে নেব। বলছে নিউ মিডিয়া কি, নিউ নিউ মিডিয়া কি, নতুন মিডিয়া কি না, নিউ মিডিয়া কি, এই যে আমি বলছি, হ্যাঁ, বইয়ের মাধ্যমে, টিভির মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে ইত্যাদি যেগুলো কাজে লাগছে টিচিং এর জন্য, সেগুলোই মিডিয়া। হ্যাঁ, টিভি, পেপার, বই, এগুলো সব মিডিয়া। তো বলছি যে এই যে নিউ মিডিয়া এনহ্যান্স দা অপরচুনিটি, এখন যে নতুন মিডিয়া বেরিয়েছে, কি বলবো, আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি,
বিভিন্ন নতুন নতুন মিডিয়া বেরিয়েছে, প্রজেক্টর খুব ভালো ভালো। বলছে যে এই নিউ মিডিয়া অপরচুনিটি বাড়িয়ে দিচ্ছে, অপরচুনিটি সুযোগটাকে বাড়িয়ে দিচ্ছে, টু এক্সপ্যান্ড করছে দ্য লার্নার এনভায়রনমেন্ট, লার্নারের যে পরিবেশ সেটাকে আরো ভালো করে দিচ্ছে। বলছে আনহেয়ার্ড অফ বিফোর, যেটা আগে শোনা যেত না বা যেটা আগে হয়নি সেটা এখন হচ্ছে, এবং অভূতপূর্বভাবে খুব ভালোভাবে এখন কিন্তু এই মিডিয়াগুলো ব্যবহার হচ্ছে। ভালো কথা, এটা সত্য কথা, ট্রু হয়েছে। নেক্সট দেখো, লার্নার ক্যান ডিজাইন দেয়ার ওন লার্নিং প্রসেস, লার্নার নিজের ওন লার্নিং প্রসেসটাকে, দুজন কেটে গেছে, আর এবার কাটছি না। আর আর 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 5 মিনিট থাকুন সব, সব আছে, আছেন কিনা রেসপন্স দেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে লার্নার্স ক্যান ডিজাইন, লার্নার নিজেই নিজের শিক্ষণটাকে ডিজাইন করতে পারছে। ওন লার্নিং প্রসেস, নিজেই কিভাবে নিজে শিখবে সেটা নিজেই করছে, তার মানে ভালো কত। হ্যাঁ, যেমন এটার একটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যে প্রোগ্রাম বেসড লার্নিং। প্রোগ্রাম মানে কম্পিউটারে নিজেই একটা স্টেপ যখন শিখছে, পুট করছে, তখন কম্পিউটার কি করছে, আর একটা স্টেপ দিচ্ছে। অতএব স্টুডেন্ট নিজেই নিজে ভুল করছে তো দিচ্ছে না, ঠিক করছে তো অন্য স্টেপ দিচ্ছে, এইভাবে স্টেপ বাই স্টেপ শিখিয়ে শিখিয়ে যাচ্ছে একজন মানে একটা স্টুডেন্টকে একটা কম্পিউটার। তো তো এই কম্পিউটারের যে প্রোগ্রাম লার্নিং, সেটা কিন্তু স্টুডেন্ট নিজেই নিজের লার্নিং প্রসেসটাকে ক্রিয়েট করছে, নিজেই শিখছে, নিজেই কম্পিউটারে টাইপ করে উত্তরটা দিচ্ছে, তা করতে কম্পিউটার আবার উত্তর দিচ্ছে। এটা হচ্ছে প্রোগ্রাম লার্নিং, নিজেই নিজের লার্নিংটাকে সেভ করছে। যেমন আমরা করতে পারি, আমরা আমরা যে লার্নিংটা করছি আমরা যাচাই করতে পারি আমরা লার্নিংটা কতটা করলাম, এই লার্নিংটা কতদিন দীর্ঘস্থায়ী হবে, ডিটেলস আমার কনসেপ্ট হলো কিনা, হ্যাঁ, এই লার্নিংটা কতটা বেটার। এইভাবে নিজেই নিজের লার্নিংটাকে যাচাই করা। একা পড়লে তো তাই, নিজেই নিজের টিচার, নিজেই নিজের লার্নার, হয়েছে। তো নিজেই টিচার পড়ছি যখন, আবার যখন জাজ করছি, শিখছি, দেখছি যে শেখাটা কতটা হচ্ছে লার্নার। তো যাই হোক, এই দুটো বাক্যই কিন্তু সত্য, এবং দ্বিতীয় বাক্যটাই কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ বি যে রিজনটা, আর যে রিজনটা, সেটা কিন্তু এর কারেক্ট এক্সপ্লেনেশন। কারণ অতএব এর একটা উত্তর। কারণ কি বলছি, বলছে যে এখন যে নতুন মিডিয়াগুলো চালু হয়েছে, শিক্ষা গ্রহণের যে নতুন বিভিন্ন মিডিয়া চালু হয়েছে, সেই মিডিয়াগুলোর মধ্যে কি সুবিধা হচ্ছে, কেন কেন নতুন মিডিয়াটা ভালো অপরচুনিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, কেন স্টুডেন্টের সুযোগ সুবিধাটাকে বাড়িয়ে দিচ্ছে না, কারণ হচ্ছে যে রিজন, আর হচ্ছে যে লার্নার নিজেই নিজের লার্নিংটাকে ডিজাইন দিতে পারছে, এই জন্যে হচ্ছে, হয়েছে। অতএব এটা ঠিক আছে। এবার নেক্সট আসবো, দেখো ফরমেটিভ ইভ্যালুয়েশন, সাবমেটিভ ইভ্যালুয়েশন। আমরা আগের দিন বলেছিলাম, এটা দেখো ডিটেলসে আর পড়বো না। ফরমেটিভ ইভ্যালুয়েশন কি করে, দেখো ইমপ্রুভমেন্ট মানে বাড়িয়ে দেয়, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট ভালো হবে তার একটা সুযোগ দেয়। আমরা যখন টিচিংটা চলছে, কোনো প্রশ্ন করছি, কোনো ঘাটতি স্টুডেন্টরা বলছে, আমি আবার সেই ঘাটতিটা মানে টিচার সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করছি, এই যে ব্যাপারটা, এটা কি করছে, লার্নিংটাকে ইমপ্রুভমেন্ট করছে। অতএব ইমপ্রুভমেন্ট এই শব্দটা দেখে পুরোটা পড়তে পারো, কিন্তু ইমপ্রুভমেন্ট শব্দটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফরমেটিভ হবে। তার মানে এর দাগেরটা 3-এর উত্তর, দা ইন্টেনশন অফ ইভ্যালুয়েশন, যে ইভ্যালুয়েশনটার ইচ্ছাই হচ্ছে যে দা আইডেন্টিফাই স্কোপ অফ ফর ইমপ্রুভমেন্ট, মানে যে জায়গাটা উন্নতি করা যায়, উন্নতি করার জন্য যে ইভ্যালুয়েশনটা, সেটা হচ্ছে যে ফরমেটিভ ইভ্যালুয়েশন। অতএব এর দাগেরটা 3 হবে। আর দেখো সাবমেটিভ ইভ্যালুয়েশনে কিন্তু ইমপ্রুভমেন্ট নয়, সাবমেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে যে 1 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, ফাইনাল একটা পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষাটা কি স্টুডেন্টদের ভালো করার জন্য, যে কোথায় ঘাটতি হয়েছে ভালো করব, আর জীবনেও সম্ভব নয়। 1 বছর পড়া হয়ে গেছে, দিয়ে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই পরীক্ষাটা দেখে কার কোথায় ঘাটতি আছে সেইভাবে আবার পড়ানো সম্ভব নয়, মানে হয় না, সেটা পড়ানো হয় না। সাবমেটিভ ইভ্যালুয়েশনের রেজাল্ট দেখে আবার নতুন করে ইমপ্রুভমেন্ট করার জন্য কিন্তু করা হয় না। অতএব ফরমেটিভ ইভ্যালুয়েশন ইমপ্রুভমেন্ট, আর সাবমেটিভ ইভ্যালুয়েশন কি করছে, ফিউচার ভবিষ্যতে তার
ইমিডিয়েট যে ফিউচার, তার যে এই যে রেজাল্ট যে পরবর্তী ক্ষেত্রে একদম অনেক দূরবর্তী জীবনে কাজে না লাগুক, অন্তত ক্লাস 8-এর রেজাল্ট ক্লাস 9-এ ও পড়ার যোগ্য কিনা সেটা বলে দেবে। অতএব ফিউচার ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে যে সাবমেটিভ ইভ্যালুয়েশন। আর একটা আছে এনআরটি আর সিআরটি, এটা আগে বলা হয়নি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনআরটি আর সিআরটি, এনআরটি হচ্ছে যে নর্ম রেফারেন্স টেস্ট আর সিআরটি হচ্ছে যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট হয়েছে। এখানে দেখো নর্ম রেফারেন্স টেস্ট কি না, এখানে আমাদেরকে মনে রাখার জন্য মনে রাখতে হবে নর্ম রেফারেন্স টেস্টের যে গুরুত্বটা সেটা একটু সংকীর্ণ, একটা লিমিটেড জায়গার মধ্যে, আর ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টটা একটু ব্রড কনসেপ্ট, একটু বাইরের জন্য, এটা মনে রাখতে হবে। এর মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। এবারে ক্রাইটেরিয়া কি, আমরা বলি না যে কলেজে ঢুকতে হলে কি কি ক্রাইটেরিয়া, স্কুলে ঢুকতে হলে কি কি ক্রাইটেরিয়া, প্রাইমারি চাকরি পেতে হলে কি কি ক্রাইটেরিয়া, না ডিএলএড করতে হবে, এইচএসে 50 থাকতে হবে, কলেজে বিএড কলেজে পড়াতে গেলে কি কি ক্রাইটেরিয়া, মানে বিএড কলেজ বেসরকারি হোক কোনো গুরুত্ব না থাক, ক্রাইটেরিয়া বিরাট, এমনি জেনারেল কলেজের থেকেও ক্রাইটেরিয়া বেশি, হ্যাঁ হয়ে গেছে, করে দিয়েছে। আচ্ছা, বিএডে 55, এমএডে 55, নেট সেট থাকতে হবে, এই ইত্যাদি ইত্যাদি ক্রাইটেরিয়া, এমএতে 55। তো যাই হোক, আমি বলতে চাইছি কি যে ক্রাইটেরিয়া মানে কি, তার যে একটা দক্ষতা অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগানো, তার যে ক্ষমতা, সে ওই ক্ষেত্রে কতটা যোগ্য, তার এফিসিয়েন্সি, হ্যাঁ তার মানে যোগ্যতা দক্ষতা, এগুলো দেখা হচ্ছে যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। যখন এগুলো দেখা হয়, এগুলোর জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। আর নন রেফারেন্স টেস্ট শুধুমাত্র অনলি ফর শুধুমাত্র সেই ক্লাসে সেই সাবজেক্ট সেই স্টুডেন্টের সঙ্গে কম্পেয়ার করার জন্য নন রেফারেন্স টেস্ট হয়। এটাতে কি হয়, র্যাঙ্ক করা হয়, কিন্তু এটাতে র্যাঙ্ক করা হয় না, এটাতে কোনো কার্যক্ষেত্রে কাজটা করতে পারবে কিনা, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে কোনো কার্যক্ষেত্রে কাজটা করতে পারবে কিনা সেটা দেখার যোগ্যতা দক্ষতা পরীক্ষা। আর নন রেফারেন্স টেস্ট হচ্ছে যে কোনো সাবজেক্ট কতটা নলেজ আছে, তার অন্য সাবজেক্টের সঙ্গে তার অন্য সাবজেক্টের কি জ্ঞান আছে, সেটাই হচ্ছে যে নন রেফারেন্স টেস্ট। অন্য স্টুডেন্টের সঙ্গে তার কি পার্থক্য, সেটাই হচ্ছে যে নন রেফারেন্স টেস্ট। নন রেফারেন্স টেস্টের ভালো উদাহরণ হচ্ছে যে একটা বিদ্যালয়ে যখন ক্লাস 9-এর রেজাল্ট বেরিয়েছে, ক্লাস 9-এর রেজাল্টে কি দেখা যাচ্ছে যে একটি স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, একজন সেকেন্ড হয়েছে, একজন থার্ড হয়েছে, এই যে শিডিউল, এই যে লিস্ট, এই যে র্যাঙ্ক সাজানো, এটা হচ্ছে যে নন রেফারেন্স টেস্ট। আচ্ছা, আর ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কোনটা না, যে টেস্টটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে কাজ করবে, কম্পিউটার চালাতে পারবে কিনা সেটা দেখা, ক্রাইটেরিয়া, গাড়ি চালাতে পারবে কিনা সেটা দেখা, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। হ্যাঁ, কোনো একটা কলেজে ঢুকবে পড়ানোর জন্য, সে কতটা এলিজিবল সেটা দেখা হচ্ছে যে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। আর নন রেফারেন্স টেস্ট হচ্ছে যে রাম নামে স্টুডেন্টের বাংলার সঙ্গে অঙ্কের কি ডিফারেন্স, রামের সঙ্গে সামের কি ডিফারেন্স, এই যে একটা নির্দিষ্ট গণ্ডি, এটা হচ্ছে নন রেফারেন্স টেস্ট। আচ্ছা, এরপরে দেখি, দেখো নন রেফারেন্স টেস্ট, দেখো র্যাঙ্ক আছে একের দাগেরটা, বলছে দ্য টেস্ট ডাটা হেল্প আস টু ডিটারমাইন এ স্টুডেন্টস র্যাঙ্ক। র্যাঙ্ক যখনই বলছে, আমরা শুধু র্যাঙ্ক এতটা পড়তে হবে না, আমরা র্যাঙ্ক শব্দটা দেখে কি করে দেবো, নন রেফারেন্স টেস্ট হয়েছে, র্যাঙ্কের এন, নন রেফারেন্স টেস্টের এন, এনআরটি। আচ্ছা, সিআরটি হচ্ছে যে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, যেটা হচ্ছে যে প্রফিসিয়েন্সি, মানে দক্ষতা যোগ্যতা বলে দেবে, যে মানে ওই স্টুডেন্টটা যে টেস্টটা দেখে দক্ষতাটা বলতে পারা যাবে। হ্যাঁ, যেমন কম্পিউটার টেস্ট করার পর কম্পিউটারে ও দক্ষ কিনা, যোগ্য কিনা, কম্পিউটারে অন্য জায়গায় চালাতে পারবে কিনা, অন্য জায়গায় যেটা মানে অ্যাপ্লাই করা যাবে, সেই বিষয়গুলো সাধারণত নন ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট হয়েছে। যাই হোক, এগুলো সংক্ষেপে বললাম। ফরমেটিভ আগে বলেছি, ফরমেটিভ কি করে পাবো, ইমপ্রুভমেন্ট, আর সামেটিভ কি, ফিউচার। আচ্ছা, নন রেফারেন্স টেস্ট কি না, নন রেফারেন্স টেস্ট থেকে র্যাঙ্ক তৈরি করা হয়, ওই যে 9-10-এর যে রেজাল্ট বেরোয় ফার্স্ট সেকেন্ড থার্ড, ওইটা নন রেফারেন্স টেস্ট। আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট কি, কোনো কাজের ক্ষেত্রে ঢোকার জন্য তার যে দক্ষতা, তার দেখা, সেটা প্রফিসিয়েন্সি হয়েছে। তাহলে এটা এখান থেকে আমরা পেয়ে যাব যে এগুলোর কি উত্তরটা কোনটা। আচ্ছা, তারপরে এটা দেখো 13 দাগেরটা, বি
খুবই ইজি ছিল, বি ডি এইচ জে এন পি ডট ডট ডট। এখানে কি বসবে, এখানে কি বসবে, এগুলো বিভিন্ন ধরনের হয়, এটা নির্দিষ্ট কোনো সূত্র বা নিয়ম নেই, তবে মোটামুটি কালচার করলে চলে আসে, কালচার করলে পাওয়া যায় বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ বাদ দিয়ে একটা সিস্টেমে এগুলো ফেলে, সেখান থেকে কালচার করলে জানা যায়। যেমন বি এর পর যে সি, মাঝে কে আছে, একটি নিচে সি হয়েছে, কিন্তু ডি এর পর বি সি ডি ই ই এফ জি তিনটে নিচে। দেখো একবার একটা স্টেপ জাম্প করেছে, একবার তিনটা, তারপর আবার একটা জে জে এইচ এইচ আই আই এইচ আই একটা স্টেপ জাম্প করেছে। তাহলে কখনো একটা স্টেপ জাম্প করেছে, কখনো তিনটে স্টেপ জাম্প করেছে, আবার একটা স্টেপ, তার মানে এটা হবে তিনটে স্টেপ। তাহলে পি এর পর কিউ আর এস বাদ দিয়ে টি, এটা হবে টি হয়েছে। সংক্ষেপে বলে দিলাম, এগুলো অনেক রকমের হয়, আবার নাম্বার দিয়ে হয়, এগুলো কি করে মনে রাখবো, এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো বিভিন্ন ধরনের হয়, এগুলোকে আবার নাম্বারিং করা যায়, এ বি মানে 2, সি মানে 3, ডি 4, ই 5, হ্যাঁ এফ 6, এইভাবে নাম্বারিং হয় 7। যেমন টিটা 20 হবে, মনে রাখার জন্য T20, টিটা দেখবে 20 হবে, আর ইটা 5 হবে, এইভাবে মনে রেখে এগুলো সিরিজের মাধ্যমে এগুলো থেকে নাম্বার হয়, নাম্বার থেকে এগুলো করতে দেয়, এগুলো বিভিন্ন নিয়ম আছে, আমি পরে পরে যাব। আচ্ছা, তারপরে 14টা আসি। 14টা, in order to authenticate the environmental values as advocated by your ancestor, অর্থাৎ বলেছে যে তুমি তোমার পূর্বপুরুষের কাছ থেকে কিছু শিখেছো। এ স্কলার সাইট এক্সাম্পল ফর বেদ থেকে নিয়ে কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ সেগুলো কি, এগুলো কোন ধরনের ইন্ডিয়ান লজিকে বলছে আমাদের যে জ্ঞান, আমাদের যে নলেজ সৃষ্টি হয়, সেগুলো কত ধরনের কি কি দিক থেকে হয়, হ্যাঁ সেগুলো আমরা ডিটেলসে পরে যাব, আজকে সংক্ষেপে করে নিই। একটা হচ্ছে যে অনুমান, এটা হচ্ছে ইনফারেন্স, তারপরে হচ্ছে যে অর্থাপত্তি, হচ্ছে যে ইমপ্লিকেশন, তারপরে হচ্ছে শব্দ হচ্ছে যে ভার্বাল টেস্টিমনি, হ্যাঁ তারপরে হচ্ছে যে উপমান কম্পারিজন হয়েছে। এই দিকগুলো আমি সংক্ষেপে বলে নিচ্ছি। অনুমান হচ্ছে যে ইনফারেন্স, সিদ্ধান্ত থেকে, যেমন আমরা জানি যে আগুন জ্বললে ধোঁয়া বেরোয়, অতএব ওখানে ধোঁয়া বেরোচ্ছে মানে ওখানে কি হচ্ছে যে আগুন ধরেছে, এটা অনুমান থেকে বোঝা যাচ্ছে, হ্যাঁ মেঘ এসছে মানে জল হতে পারে, এইভাবে। আচ্ছা, অর্থাপত্তিটা কি, অর্থাপত্তিটা হচ্ছে যে তাহলে অনুমানটা কি পেলাম, এক জায়গার জ্ঞানটা অনুমান করে আরেক জায়গায় লাগিয়ে সেখান থেকে জ্ঞান অর্জন করলাম, যে এখানে নিশ্চয়ই আগুন ধরেছে, এই যে আমাদের নলেজ হয়ে গেল যে এখানে আগুন ধরেছে, এখানে কিছু ব্যবস্থা নিতে হবে, এটা এই যে জ্ঞানটা, এটা হচ্ছে যে অনুমান। এরপরে আসবো অর্থাপত্তি, ইমপ্লিকেশন। অর্থাপত্তিটা কি না, কোনো একটা আইডিয়া, কোনো একটা লজিককে কোনো একটা জায়গায় পুট করা, হ্যাঁ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে জানা জিনিসটাকে। যেমন বলছি, মানুষ খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারে না, তাহলে খাদ্য ছাড়া যদি বেঁচে থাকতে পারে না, তাহলে শুনলাম যে রাম দিনের বেলা খায় না, তার মানে নিশ্চয়ই রাত্রেবেলা খায়, তা নাহলে বেঁচে থাকতে পারবে না, হয়েছে। 2 দিন খায়নি, তার মানে 3 দিনের দিনে খেয়েছে, 10 দিন খায়নি, কিছু একটা খেয়েছে। এই যে ব্যাপারটা, এই যে একটা যুক্তি দিয়ে যেটা পাওয়া, এটা যুক্তিকে অ্যাপ্লাই করে বলা, সেটা হচ্ছে যে অর্থাপত্তি। আচ্ছা, একজনের রেজাল্ট খুব ভালো হয়েছে, আমি এটা পেলাম যে একজন স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়েছে, তার মানে নিশ্চয়ই ও পড়েছে, তাই ভালো হয়েছে, হ্যাঁ যে ফার্স্ট হয়েছে নিশ্চয়ই সে পড়েছে, তার জ্ঞান আছে, তার মানে যে ফার্স্ট হয়েছে, এই যে একটা ধারণাকে নিয়ে একটা জায়গায় অ্যাপ্লাই করে তার রেজাল্টটা পাওয়া, এটা হচ্ছে যে অর্থাপত্তি। ইমপ্লিকেশন। তারপর হচ্ছে যে শব্দ হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা যেটা অথেন্টিক, যেটা ভালো, মানে ভালো যে ব্যক্তিরা, মানে ভালো লেখক, যেমন বেদ, রামায়ণ, মহাভারত, এই জায়গাগুলো যে কথা আছে, সেই কথাগুলো আমরা বিশ্বাস করি, মানে সেই শব্দ শুনে
সেই শব্দের পড়ে আমাদের যে নলেজ হয় সেটা হচ্ছে যে শব্দ, ভার্বাল টেস্টিমনি। তার মানে বেদ পড়ছি, রামায়ণ পড়ছি, মহাভারত পড়ছি, কোনো আমার পূর্বপুরুষ দাদু ঠাকুমা বা বাবা কাকু কিছু বলছে, তার মানে সেগুলো হচ্ছে যে শব্দ, ভার্বাল টেস্টিমনি, যেটা এই এই প্রশ্নের উত্তর। এটা এখানে উত্তর হবে, কারণ বেদ বলেছে, অ্যানচেস্টার বলেছে, হ্যাঁ, পূর্বপুরুষরা কি বলছে সেটা শুনে শিক্ষা, এই যে ব্যাপারগুলো, এগুলো হয়ে যাচ্ছে কি যে হচ্ছে যে ভার্বাল টেস্টিমনি। অতএব এটা সি এরটা উত্তর হবে। হ্যাঁ, আর ডি এরটা হচ্ছে যে উপমান, কম্প্যারিজন, তুলনা। তুলনা করে আমরা বুঝতে পেরে যাই। যেমন বলা হয় যে ধরো দেখা গেল যে ওখান থেকে একজনকে দেখেছি, কেউ এসে বর্ণনা দিচ্ছে যে জানিস ও এত সুন্দর দেখতে, তো কিভাবে সে বর্ণনা দেবে, তাই এত সুন্দর কি করে বুঝবো, না ও বলে দিল চাঁদের মতো দেখতে। তার মানে কি তুলনা, একটা উপমান দিয়ে দিল যে চাঁদের মতো দেখতে। তার মানে কি যে দেখেনি তার মাথার মধ্যে একটা নলেজ সৃষ্টি হলো যে ও চাঁদের মতো গোল, হ্যাঁ, টুকটুকে দেখতে। এই যে একটা উপমান দিয়ে একটা নলেজ সৃষ্টি হলো, এটাকে বলছে যে কম্প্যারিজন বা উপমান হয়েছে। যেহেতু এখানে বেদ থেকে বলেছে, পূর্বপুরুষ থেকে বলেছে, অতএব এটা হবে শব্দ বা ভার্বাল টেস্টিমনি হয়েছে। আর লাস্টেরটা দেখি, ট্রায়াঙ্গেল অর্থাৎ লাস্টেরটার 1 মিনিট আছে। ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ। যখন ত্রিভুজ করছি তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা কি করব, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই যে এটা হচ্ছে যে ভূমি বেস, হ্যাঁ, আর এটা হচ্ছে যে উচ্চতা, হাইট। তাহলে এটার যে ক্ষেত্রফল মানে কি মাঝের জায়গাটা, মাঝের এরিয়াটা, মাঝের যে তলটা, পুরো এরিয়াটা, সেই এরিয়াটা পেতে হলে আমাকে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করতে হবে। এটা চলে গেল। অতএব এটা কোথায় আছে, হাফ ইনটু ভূমি ইনটু তিনেরটা, এর দাগে তিনেরটা উত্তর আছে, এ বি আছে আর সি আছে। এই বি সির মধ্যে আমরা পাচ্ছি। তারপরে আসি স্কোয়ার মানে এই এটা চার দিকটাই সমান, হ্যাঁ, চারটা বাহুই সমান। তাহলে এর যখন পরিসীমা বলবে, এর যখন পরিসীমা বলবে তখন কিন্তু চারটা বাহুর যোগফল। পরিসীমা মানে কোন জায়গাটা, শুধুমাত্র এই বর্ডারটা পরিসীমা। তাহলে 4 ইনটু বাহু মানে চারটা বাহুর যোগফল, একই যেহেতু বাহুগুলো, চারটা বাহু বারবার যোগফল না করে চারটা বাহুর গুণ করে দিল, তাহলে এর পরিসীমাটা বেরিয়ে গেল। কিন্তু এর ক্ষেত্রফলটা অর্থাৎ মাঝের জায়গাটা কি করে বেরোবে, মাঝের জায়গাটা বেরোতে হলে এই ধারটা গুণিত এই ধারটা, যেহেতু এর দুটোই সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, তাই এখানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখতে হবে না, বাহু ইনটু বাহু করলে এর ক্ষেত্রফল চলে আসবে। বাহু মানে বাহু স্কয়ার মানে সাইডে স্কয়ার, তা করতেই কিন্তু এর ক্ষেত্রফলটা চলে এলো। আচ্ছা, তাহলে বি এর দাগেরটা উত্তর হচ্ছে যে সাইড ইনটু সাইড মানে চারেরটা। বি এর দাগেরটা চারের, কিন্তু বিও আছে সিও তো আছে। আচ্ছা, সি এর দাগেরটা হচ্ছে যে রম্বস এরিয়া, রম্বস। এগুলো কিন্তু সব এরিয়া দিয়েছে, পরিসীমা দেয়নি। পরিসীমা দিলে অন্য সূত্র হতো। রম্বস দেখো দুদিকটা সমান্তরাল হয়েছে, দুদিকটা সমান্তরাল কিন্তু হেলে আছে, দুটো সূক্ষ্মকোণ আর দুটো হচ্ছে যে প্রবৃদ্ধ কোণ। আর এখানে যে কর্ণগুলোকে পাবো, সেই কর্ণগুলো এই যে কর্ণগুলো, হ্যাঁ, ডায়াগোনালস, সেই প্রোডাক্ট অফ ডায়াগোনালস, অর্থাৎ হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই কর্ণগুলো হচ্ছে ডায়াগোনাল, এগুলোর গুণফল যদি করি, তার হাফ করে দিই, সেটা হচ্ছে যে এর এরিয়াটার ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা। তাহলে এটার জন্য হচ্ছে যে দুইয়েরটা, সি এর দাগে দুইয়ে আছে মাত্র, বি এর দাগেরটা উত্তর, হ্যাঁ। আর প্যারালিলোগ্রাম এরিয়া অর্থাৎ আয়তক্ষেত্র, সামান্তরিক। এটা দেখো যেহেতু এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য, মানে এটা দিক বড় আর একটা দিক ছোট, তার জন্য কি হচ্ছে, এটার প্রস্থ ইনটু দৈর্ঘ্য, এটা বেস ইনটু হাইট হবে, এটা হাফটা হবে না, তাই তো, তাই কি?
আচ্ছা, কে যেন বলছিলেন যে 15 দাগেরটা দেখতে, 15 দাগেরটা প্রবলেমটা কোথায়, এটাই কি? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হাফটা হবে না। না, হাফটা হবে না কেন, হাফটা হবে তো। হাফ, আচ্ছা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। না না না, বেস ইন্টু হাইট, হাফটা হবে না তো। বেস মানে এই এই ভূমি আর এই উচ্চতা, এই দুটোর গুণফল, বেস ইন্টু হাইট হয়েছে। এইটা করলে কিন্তু এর ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। আচ্ছা, তার মানে বিয়েরটা উত্তর হলো। হুম। আচ্ছা, আজকে এখান পর্যন্ত থাক। হ্যাঁ, আহ, পরের দিন পরের ক্লাসে আলোচনা হবে। আজকে এখান পর্যন্ত থাক, রাখছি।